একটা পরী এবং ড্রাগন রাজা একে অন্যকে অনেক ভালোবাসতো, কিন্তু সেই পরীটি ৩০০ বছরের জন্য ডিমন রাজাকে সিল করে ফেলে। এর ৩০০ বছর পর জিনলি নামের একটা পরী ড্রাগন রাজাকে সেই সিল থেকে মুক্ত করে ফেলে। সেই মেয়েটির মাঝে ছিল এক অনন্য শক্তি, যদিও তারা দুজন একে অন্যের শত্রু ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার অনুভূতি তৈরি হতে থাকে। তবে একদিন জিনলি নামের এই মেয়েটির লুকোনো সত্য বেরিয়ে আসলে তারা দুইজন আলাদা হয়ে যায় এবং গল্পে নতুন এক মোড় নেয়। আমি জানি তোমরা ফ্যান্টাসি ড্রামা অনেক পছন্দ করো, এটা একটা ফ্যান্টাসি ড্রামা, তাই আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো ড্রামার কাহিনী শুরু করা যাক। ড্রামার শুরুতেই হংঝাও নামের একটা সুদর্শন পুরুষকে দেখানো হয়। সে হচ্ছে একজন ইমর্টাল এবং যুদ্ধের রাজা। তার সঙ্গে জিনলি নামের একটা সুন্দরী মেয়ে দেখা করতে আসে। এই মেয়েটির মাঝে ডিমনিক এবং ইমর্টাল শক্তি দুটোই আছে। সে যুদ্ধের রাজার জন্য ডিমন ডিফেন্স অ্যারে নিয়ে এসেছিল, যেটার মাধ্যমে তারা পুরো ডিমন ক্ল্যানকে উৎখাত করার প্ল্যান করছিল। তাই সে জিনলিকে বলছিল এখন সময় চলে এসেছে ওই ডিমন রাজা চুয়ানকে মেরে ফেলার। তখনই সেখানে ড্রাগন ডিমন রাজা চুয়ান চলে আসে। সে জিনলিকে উদ্দেশ্য করে বলে, তাহলে তোমার মনে এই ছিল তুমি আমাকে ধোঁকা দিয়েছো? এতদিন যে তুমি আমাকে ভালোবেসেছিলে আর আমাদের দুজনের মধ্যে এই সবকিছুই কি মিথ্যে ছিল? জিনলির মাস্টার হং তাকে এইসব কথা শুনতে বারণ করে আর তাকে অ্যাটাক করতে বলে। তখন তারা দুজন মিলে চুয়ানের উপরে অ্যাটাক করে দেয়। ড্রাগন ডিমন চুয়ান বেশ ভালোই শক্তিশালী ছিল, সে তাদের দুজনকেই আঘাত করে। হং ঝাওকে আঘাত করে সে হারিয়ে দেয়। জিনলি এখন চুয়ানের উপর আঘাত করতে গেলে সে তাকে মারতে পারছিল না। তখন তার পাশে থেকে মাস্টার মনে করিয়ে দিয়ে বলে, তুমি তোমার মিশন ভুলে যেও না। এটা শুনে জিনলি এখন চুয়ানকে সরি বলে আর এরপরে সে তাকে মারার প্রসেস শুরু করতে থাকে। চুয়ান তখন তাকে বলে, শুধু একটা সরির মাধ্যমে তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? জিনলি তাকে অ্যাটাক করছিল আর বলছিল, তোমার প্রতি আমার ভালোবাসা একদম পিওর, কিন্তু তোমাকে মেরে ফেলাটাই হলো আমার জীবনের আসল উদ্দেশ্য। যেহেতু আমি তোমাকে ধোঁকা দিয়েছি, তাই আর যেন কখনো আমাদের দেখা না হয়। এটা বলেই সে তার বুকের ভেতরে একটা ক্রিস্টাল ঢুকিয়ে দেয়। ঠিক সেই সময় ড্রাগন কিং এর শরীর থেকে একটা এনার্জি বের হয়, যার কারণে জিনলি অনেক আহত হয়ে যায়। সে ড্রাগন কিংকে ভয়েড ল্যান্ডে সিল করে যায় আর নিজে সেখানে মারা যায়। সিল হওয়ার আগে ড্রাগন কিং তাকে দেখছিল আর মনে মনে ভাবছিল তাদের দুজনের জন্য এরপরে আর কখনো দেখা না হয়। সে তাদের স্মৃতি ভুলে যেতে চায়। এটা বলেই সে একটা ক্রিস্টাল পাথর আঁকড়ে ধরে আর সেখানেই তার দেহ সিল হয়ে যায়। এখন ৩০০ বছর পরের সিন দেখানো হয়। এটা হচ্ছে জিনলির সেই মাস্টার হং ঝাও। জিনলি মারা যাওয়ার পরে তার ছোট্ট একটা সোল এই মাছকে বেছে নিয়েছে। এটার মাধ্যমে সে পুনরায় জন্মগ্রহণ করবে। এজন্য মাস্টার এই মাছটাকে অনেক যত্নে আগলে রাখেন। এখন থেকে তিনি এই মাছের মাস্টার আর তার নাম দিয়েছে জিলি, কিন্তু আমরা তাকে জিনলি বলেই ডাকবো। বেশ কয়েক বছর পরে এখন সেই মাছ ইমর্টাল বিস্টে পরিণত হয়েছে। এই সেই জিলি যে কিনা জিনলির বদলে পুনরায় জন্মগ্রহণ করেছে। সে তার পাওয়ার বাড়ানোর জন্য সেখানে থাকা একটা জাদুই গাছের কাছে যায়। সে শুনেছে এই গাছের ফল খেলে নাকি ১০০ বছরের কাল্টিভেশন পাওয়া যায়। সে যখন ওই ফল গাছ থেকে ফলটা টেনে ছিঁড়তে যায়, তখন এটা সে ছিঁড়তে পারছিল না। তাই সে এই ফলটা জোর করে ছিঁড়ে, আর এটা ছিঁড়া মাত্রই সে অন্য একটা জায়গায় পৌঁছে যায়। এর আগে সে এই জায়গায় কখনো আসেনি। আসলে এটাই ছিল ভয়েড ল্যান্ড। এখানে ড্রাগন রাজাকে সিল করে রাখা ছিল। সে ওখানে থাকা ড্রাগন রাজাকে দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে মনে করে এটা কোনো অসহায় মানুষ হবে। যখন সে তার কাছে যায় তখন ড্রাগন রাজা বলে, এখানে অনেক বছর আমি মানুষ দেখিনি, তুমি এখানে কি করছো আর তুমি কে? তখন সে বলে যে সে একজন ইমর্টাল। কথায় কথায় ওই ছেলেটির বুকের ভেতরে থাকা আইস ক্রিস্টাল সে বের করার চেষ্টা করে। তখনই সেই ভয়েড ল্যান্ড সহ বাকি সবকিছু নড়ে ওঠে। এর ফলে ডিমন ক্ল্যানে থাকা সবাই বুঝতে পেরে যায় খুব দ্রুতই তাদের রাজা মুক্ত হয়ে চলে আসবে। আর অন্যদিকে যুদ্ধের রাজাও বুঝতে পেরে যায় কোনো কিছু একটা খারাপ হয়েছে। ডিমন রাজা বুঝতে পেরে যায় এই মেয়েটির মাঝে নিশ্চয়ই এমন কোনো পাওয়ার আছে যেটা তাকে মুক্ত করতে পারে। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? এটা হচ্ছে আমার নতুন ফেসবুক পেজ ওর চয়েস। তোমরা যারা মেয়েরা আছো তারা চাইলে আমার এই পেজ থেকে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে প্রোডাক্ট কিনতে পারো। প্রাইস কম হলেও মান কিন্তু একদম টপ নচ। এখানে তোমরা চায়না জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি এবং লোকাল জুয়েলারি সব ধরনের ট্রেন্ডিং আইটেম পেয়ে যাবে। আর ভাইয়ারা চাইলেও কিন্তু তাদের ভালোবাসার মানুষের জন্য এখানে থেকে গিফট নিতে পারেন। শুনলে অবাক হবেন, আমার প্রোডাক্টের প্রাইস শুরু মাত্র 50 টাকা থেকে। আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট মিলে খুব কম প্রাইসের মধ্যে কম্বো তৈরি করে নিতে পারেন। আর আপনারা প্রোডাক্ট কিনুন অথবা না কিনুন, আমাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কে ফলো দিয়েছেন। পিন কমেন্টে আমি পেজের লিংক এবং নাম দিয়ে দিচ্ছি। তো চলুন গল্পে ফিরে যাওয়া যাক। তাই সে ওই মেয়েটিকে বলে এই ক্রিস্টাল বের করে তাকে মুক্ত করতে, কিন্তু মেয়েটি তাকে বিশ্বাস করে না। সে তাকে বলে, কিন্তু তুমি আসলে কে আর আমি তোমাকে কেনই বা মুক্ত করব? ডিমন রাজা তখন মনে মনে প্ল্যান করে সে তাকে সত্যিটা বলবে না। সে তখন ওই মেয়েটিকে মিথ্যে বলে যে সেও হলো একজন ইমর্টাল। এখানে আসার পরে সে আটকা পড়ে গিয়েছে আর মুক্ত হতে পারছে না। সে যেন তাকে সাহায্য করে। বোকা জিনলি তার এই কথায় বিশ্বাস করে ফেলে আর সে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সে ড্রাগন ডিমনের বুকের ভেতরে থাকা সেই সিল অনেকটা খুলে ফেলে। তখনই সেখানে তার মাস্টার চলে আসে আর তাকে বারণ করে। জিনলি খুশি হয়ে তার মাস্টার
মাস্টারকে বলে আমি একজন ইমোর্টালকে বাঁচাচ্ছি। তখন তার মাস্টার বলে সে কোনো ইমোর্টাল নয়, বরং সে হলো ডিমন রাজা। এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায়, আর তখনই ডিমন রাজা নিজের শক্তি দিয়ে বাকি স্পাইকটা বের করে ফেলে আর মুক্ত হয়ে যায়। সে এখন হংকে আঘাত করতে গেলে তার কপালে ভেসে ওঠা চিহ্নের মাধ্যমে জিনলিকে সেই চিহ্ন অটোমেটিক্যালি কাছে নিয়ে আসে। ড্রাগন রাজা এখন হংয়ের উপরে অ্যাটাক করে দেয় আর তাকে বলে অনেকদিন তাদের দেখা হয়নি, সে নিশ্চয়ই তার উপরে প্রতিশোধ নিবে, আপাতত সে তার শিষ্যকে সঙ্গে নিয়ে যাচ্ছে। এটা বলেই সে ওই মেয়েটিকে নিয়ে চলে যায়। এদিকে ডিমন কিং এর কাজিন লুওকে দেখানো হয়, সে অনেক দিন থেকে চুয়ানের জন্য অপেক্ষা করে আছে, আর চুয়ানের এই ডিমন আসন অনেকেই নেওয়ার চেষ্টা করছে। এসব কথাই হচ্ছিল, তখনই সেখানে চুয়ান চলে আসে। তারা সবাই চুয়ানকে ওয়েলকাম জানায়। এরপরে লুও জিনলিকে দেখেই চিনে ফেলে আর বলে বিশ্বাসঘাতক, এটা বলে সে তাকে মারতে যায়। তবে চুয়ান তাকে মারতে দেয় না, সে তাকে বলে এই মেয়েটি আমার প্রাণ বাঁচিয়েছে। লুও এটা শুনে অনেক বিরক্ত হয় আর বলে যে এই মেয়ে তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছে তাকে তুমি বাঁচাচ্ছ। কিন্তু চুয়ানের আগের এসব কিছু মনে পড়ে না, কারণ জিনলিকে নিয়ে তার সমস্ত স্মৃতি মুছে গিয়েছে। ড্রাগন কিং শুধু বলে এই মেয়েটিকে এখন আমি বাঁচিয়ে রাখতে চাই, কারণ তার মাঝে নিশ্চয়ই স্পেশাল কোনো পাওয়ার আছে। এখন সে তার লোকদের সঙ্গে কথা বলতে যাবে, তখনই এই ফাঁকে জিনলি সেখানে থেকে পালিয়ে যায়। কিন্তু ড্রাগন কিং সেখানেও চলে আসে। সে তাকে অ্যাটাক করতে গেলে জিনলির কপালে থাকা পাওয়ার তাকে আকর্ষণ করে নিজের কাছে নিয়ে আসে। যখনই সে জিনলিকে আঘাত করতে যাচ্ছিল তখনই এমনটা ঘটছিল। তখনই সেই গাছ থেকে পানির ফোঁটা পড়তে শুরু করে, আর সেখানে একটা স্মৃতি দেখানো হয় যেখানে বলা হচ্ছিল 300 বছর থেকে ভয়েডল্যান্ডে তাদের স্মৃতি বন্দী করে রাখা ছিল। এখন তাদের দুজনের জীবন আবারও নতুন করে শুরু হয়েছে, আবারও নতুন কাহিনী শুরু হলো। এগুলো দেখে তারা মনে করে এটা কোনো ভ্রম। তখনই জিনলি সেখানে থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু চুয়ান আবারও তাকে অ্যাটাক করতে গেলে বারবার সে তার কাছে চলে যাচ্ছিল। জিনলি তাকে যতই দূরে সরাচ্ছিল ততই সে তার কাছে চলে আসছিল। এমন অবস্থায় লুও তাকে মারতে গেলে চুয়ান তার সামনে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। আর এসব কিছুর মাঝে জিনলিও জ্ঞান হারিয়ে ফেলে। লুও প্রচন্ড রেগে তার ভাইকে বলে সে কেন এই মেয়েকে বারবার বাঁচাচ্ছে, এই মেয়ে তো বিশ্বাসঘাতক। চুয়ান তাকে বলে এই মেয়েকে এখনই বাঁচানো যাবে না, নিশ্চয়ই কোনো কানেকশন আছে তাদের দুজনের মধ্যে, তাকে মারলে তারও ক্ষতি হতে পারে। এটা শুনে তো সে অনেক বিরক্ত হয়। এরপরে জিনলিকে তাদের ডিমন ক্ল্যানের কারাগারে নিয়ে যাওয়া হয় আর বন্দি করে দেওয়া হয়। এই অন্ধকারের মধ্যে বসে থাকতে তার অনেক ভয় লাগছিল। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে আর সে তার ম্যাজিক ব্যবহার করে সেখানে আগুন জ্বালানোর চেষ্টা করে। ঠিক তখনই তার রুমে থাকা ডিমন কিং সেখানে প্রকট হয়ে যায়। তার হাতে লাইট দেখে তো সে অনেক খুশি হয়ে যায় আর ওটা নিয়ে নেয়। এরপরে ডিমন কিং সেখানে থেকে চলে আসে আর ভাবতে থাকে আসলে তার সঙ্গে এসব কি হচ্ছে। ওইদিকে জিনলি আবার তার জাদু ব্যবহার করে কারাগারের তালা খোলার চেষ্টা করে। ডিমন কিং তখন কাপড় খুলছিল, তখনই সে আবারও তার সামনে প্রকট হয়ে যায়। তাকে দেখে তো জিনলি ভয় চিৎকার দিয়ে ওঠে। সে খেয়াল করে ডিমন কিং এর শরীরে কেটে গিয়েছে। তখন সে বলে আমার পাওয়ারের মাধ্যমে আমি তোমাকে হিল করে দিচ্ছি। যখন সে তাকে হিল করার চেষ্টা করে তখন তার কপাল থেকে আবারও একটা আকর্ষণ ডিমন কিংকে তার কাছে টেনে নেয়। মানে সে যতবারই জাদু ব্যবহার করে ততবারই এমনটা হচ্ছিল। এবার ড্রাগন কিং বিষয়টা বুঝতে পারে, তাই সে জিনলিকে বলে এখন থেকে সে এখানে জাদু ব্যবহার করতে পারবে না, করলে তাকে মেরে ফেলা হবে। জিনলি এখন তাকে রিকোয়েস্ট করে সে যেন তাকে এই অন্ধকার কারাগারে ফেলে না যায়। তখন ড্রাগন রাজা তার রিকোয়েস্ট ফেলতে পারে না আর তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। তার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করা হয়, তাকে সেখানে থাকতে দেওয়া হয় এবং ঘুমানোরও ব্যবস্থা করা হয়। তাই সে এখন তার নরম বিছানায় আরামে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ড্রাগন কিংকে দেখতে পাই সে অনেক বেশি রেগেছিল ওই মেয়েটির ওপরে। সে ভাবছিল ওই মেয়েটি বারবার তার উপরে সস্তা ট্রিক্স ব্যবহার করছে, সে এমনটা হতে দেবে না। এজন্য সে তার জাদু ব্যবহার করে ওই মেয়ের সঙ্গে থাকা সমস্ত কানেকশন কেটে ফেলার চেষ্টা করে। কিন্তু তখনই সে আবার জিনলির কাছে চলে যায়। একদম তার পাশে শুয়ে থাকা অবস্থায় নিজেকে দেখতে পায়। ঘুমন্ত জিনলির কাছে তাকে তার পাওয়ার আরো বেশি অ্যাট্রাক্ট করছিল। তখন সে তাকে এত কাছে থেকে দেখে নিজেকে সামলাতেও পারছিল না। অনেক কষ্ট করে সে নিজেকে সামলায় আর পাশে শুয়ে পড়ে। তখন আবার জিনলি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে পাশে এটা কি, তার ঘুম ভেঙে যায়। ড্রাগন কিংকে এত রাতে তার পাশে এই অবস্থায় দেখে সে চিৎকার দিয়ে ওঠে আর তাকে লম্পট বলে গালাগালি দিতে থাকে। তখন চুয়ান তাকে ওয়ার্নিং দিয়ে বলে তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আর ভুলে যেও না আমার সামনে এমন বেয়াদবি করলে তোমাকে মারতে আমার 1 সেকেন্ডও লাগবে না। এটা বলে সে তার মুখের মধ্যে ফল গুজে দিয়ে সেখানে থেকে চলে যায়। সে যাওয়ার পরে জিনলির ভীষণ রাগ হয়। পরদিন সকালে চুয়ান তার কাজিনের সঙ্গে ইম্পর্টেন্ট কথা বলছিল। জিনলি দূর থেকে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল, যেটা চুয়ান দেখে ফেলে। এজন্য সে ইচ্ছে করে তার সামনে বলে তাদের জন্য তাদের ডিমন ক্ল্যানের ডিফেন্স এরে খুবই গুরুত্বপূর্ণ, আর এটার ব্যাপারে এই নথিতে ভালোভাবে লিখে রাখতে বলে সে, যেটা তার রুমে যত্ন করে রাখা হবে। এসব কিছু শোনার পরে জিনলি এটাকে চুরি করার সিদ্ধান্ত নেয়। যেমন ভাবা তেমন কাজ। সেই দিন সে সার্ভেন্টের সঙ্গে ছদ্মবেশে ডিমন কিং এর রুমে যায়। সে চারিদিকে খুঁজে খুঁজে দেখতে থাকে, কিন্তু কোথাও সেটা পাচ্ছিল না। কিন্তু যখন সে এটা খুঁজে পায় তখন ওখানে থাকা মেয়েগুলোর কাছে ধরা পড়ে যায়।
ডিমন কিং এটা বুঝতে পেরে ইচ্ছে করে তাকে সাহায্য করে। সে ওইসব সার্ভেন্টদেরকে বের করে দেয়, শুধু তাকেই রাখে। এরপরে সে ওখানে বসে বসে বই পড়ছিল আর মেয়েটিকে বলছিল সবকিছু সাফ সাফাই করে দিতে। ওই ফাইলটা কোথায় রাখা আছে জিনলি আর খুঁজে পাচ্ছিল না। তখন ড্রাগন ডিমন ইচ্ছে করে তাকে বলে ওইদিকে গিয়ে পরিষ্কার করো, কারণ ওখানেই সেলফের ওপরে সেই নথিটা রাখা ছিল। তারপরেও জিনলি ওটা খেয়াল না করলে ডিমন কিং সেটা ইচ্ছে করে ফেলে দেয়, কিন্তু জিনলি সরল মনে ওটা আবার তুলে রাখে। মানে এতভাবে দেখিয়ে দেওয়ার পরে ওটা তার নজরে আসছিল না। তখন সে বিরক্ত হয়ে জিনলির কাছে যায় আর তার মুখোশ খুলে ফেলে। এরপরে সে তাকে ওয়ার্নিং দিয়ে বলে খবরদার আমার এই সেলফে একদম হাত দেবে না, আমি আসছি। এটা বলে সে বেরিয়ে যায়। তখন জিনলি বুঝতে পারে নিশ্চয়ই সেই ফাইলটা এখানেই আছে। তখন সে ওই ফাইলটা ওখানে খুঁজে পায় আর নিজের কাছে লুকিয়ে রেখে দেয়। লুও সেখানে গিয়ে চুয়ানকে বলে তাদের যেসব ডিমনেরা আহত হয়েছিল তাদের সবাইকে নিয়ে আসা হয়েছে। সে এখন ওখানে যায় আর দেখতে পায় অনেক ডিমনেরা অসুস্থ হয়ে পড়ে আছে। সে নিজের পাওয়ার ব্যবহার করে তাদেরকে সুস্থ করার চেষ্টা করছিল, কিন্তু এটা করার ফলে তার শরীর খারাপ হয়ে যায়। তখন জিনলি মনে মনে ভাবতে থাকে একটা রাজ্যের রাজা হিসেবে তাকে যতটা খারাপ দেখতে মনে হয় সে আসলে অতটাও খারাপ নয়। এখন সে ডিমন কিংকে বলে নিজে থেকে তাদের সবাইকে সুস্থ করার পারমিশন চায়। এরপর সে তার ইমোর্টাল পাওয়ার ব্যবহার করে ওখানে থাকা সব ডিমনদেরকে পাওয়ার দিতে শুরু করে, যার কারণে ডিমন কিংও তার অনেক বেশি কাছাকাছি চলে আসে। এটা দেখে তো লুওর অনেক জ্বলছিল। ডিমন কিং এখন তাকে সাহায্য করার জন্য ওপরে নিয়ে চলে যায়। এরপরে জিলি তার পাওয়ার ব্যবহার করে ওখানে থাকা সমস্ত ডিমনদেরকে সারিয়ে তোলে। সে এখন চুয়ানের দিকে তাকিয়ে ভাবতে থাকে চুয়ানকে দেখলে যতটা পাষাণ মনে হয় সে আসলে ভেতরে থেকে অনেক দয়ালু। এসব কিছু ভেবে সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এখন সব সুস্থ ডিমনেরা তাদের রাজার জয় জয়কার করে। পরদিন সকালে জিলি তার মাছের সাহায্যে সেই ডিমন প্রোটেক্টিং অ্যারে যেখানে আছে সেই নকশার ছবি তাকে দিয়ে দেয়। মাছকে বলে এটা গিলে ফেলতে আর তার মাস্টারের কাছে নিয়ে যেতে। তখনই সেখানে ডিমন কিং চলে আসে আর তাকে জেরা করতে শুরু করে। সে তার প্রশ্নের উত্তর না দিতে পেরে এক গোছা ফুল নিয়ে তাকে বলে আমি এটা নিতে এসেছিলাম, আপনার কি এটা লাগবে নাকি? ডিমন কিং তখন বিরক্ত হয়ে সেখানে থেকে চলে যায় আর সে ওই মাছকে তার মাস্টারের কাছে পাঠিয়ে দেয়। এদিকে ইমোর্টাল ক্ল্যানের রাজসভা দেখানো হয়। হংকে শাস্তি দেওয়া হয়েছিল। ইমোর্টাল রাজা তাকে বলছিল তার বোকামির কারণেই ওই ডিমন কিং মুক্ত হয়ে গিয়েছে, আর এখন তো তার সেই ছাত্রীও সেখানে চলে গিয়েছে। তার কারণে এখন তাদের ইমোর্টাল ক্ল্যানও হুমকির মুখে পড়ে গিয়েছে। হং তখন রাজার কাছে ক্ষমা চায় আর বলে জিনলি তাদেরকে সাহায্য করার জন্য এবং নিজে যে ইনোসেন্ট এটা প্রমাণ করার জন্য তাদেরকে ডিমন ক্ল্যানের ডিফেন্স অ্যারের এই ম্যাপ পাঠিয়েছে। তাই রাজা যেন জিনলির উপরে কোনো দোষারোপ না করে। সে অবুঝ ছিল, সে কোনো কিছু না বুঝে এমন একটা কাজ করেছে। সেখানে থাকা বেশ কয়েকজন পরী এবং ইমোর্টালেরাও সুপারিশ করে। সে এখন ডিমন রাজার কাছে অনুমতি চেয়ে বলে সে নিজের জীবন বাজি রেখে হলেও ডিমন ক্ল্যানে যাবে এবং জিনলিকে সেখানে থেকে উদ্ধার করে নিয়ে আসবে। রাজা তাকে অনুমতি দিয়ে দেয়, কিন্তু হুয়ান নামের পরী তার এই সিদ্ধান্তে অনেক বেশি চিন্তিত ছিল। এদিকে ডিমন ক্ল্যানে জিনলি বসে বসে চুয়ানের ব্যাপারে ভাবছিল যে সে আসলে অতটাও খারাপ নয়, সবাই তাকে যতটা খারাপ বলে। তখনই তার কাছে তার মাস্টারের মেসেজ আসে। সে তাকে বের হতে বলে কারণ তার মাস্টার এখানে চলে এসেছে। তখন সে তার ব্যাগপত্র গুছিয়ে বের হচ্ছিল, তখনই লুও সেখানে চলে আসে। তাকে একা পেয়ে লুও তাকে অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই সেখানে হং চলে আসে। সে নিজের শিষ্যকে প্রোটেক্ট করে এবং লুওর সঙ্গে লড়াই করতে শুরু করে। এখানে তাদের দুজনের মধ্যে বেশ ভালোই লড়াই হয়। যখন সে লুওকে মারতে যাবে তখনই সেখানে চুয়ান চলে আসে। এরপরে চুয়ান তাকে আঘাত করে। এই সবকিছু দেখে জিনলি বুঝে যায় যে চুয়ান আসলে তাকে ব্যবহার করেছে আর এই সবকিছু তারা প্ল্যান করেই করেছিল। তাই সে এখন তার মাস্টারকে প্রোটেক্ট করার জন্য তার ম্যাজিক ব্যবহার করবে। এমন সময় চুয়ান তার গলা চেপে ধরে। সে তাকে মারতে চায়। তখন হং তাকে চিৎকার করে বলতে থাকে যদি সে জিনলিকে মেরে ফেলে তাহলে সে তার সমস্ত কাল্টিভেশন ব্যবহার করলেও এরপরে আর কখনোই জিনলিকে ফেরত পাবে না। এবার যদি সে তাকে মেরে ফেলে তাকে আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব না। এটা শুনে চুয়ান জিনলিকে আর মারে না, তবে তাকে অজ্ঞান করে ফেলে। এরপরে তারা তার মাস্টার হংকে বন্দি করে ফেলে। কি ড্রাগন ডিমন এখন হং এর কাছে যায়। হংকে বন্দি করে রাখা ছিল এবং তাকে অনেক মারধর করা হয়েছিল। এখন সে একটা চাকু দেখিয়ে তাকে বলে তুমি কি চাও আমি জিনলিকে মেরে ফেলি? তখন হং তাকে বলে তুমি কখনোই তাকে মারতে পারবে না। তুমি কি ভুলে গিয়েছো 300 বছর আগে তুমি তোমার স্মৃতির বিনিময়ে জিনলির আত্মাকে বাঁচিয়েছিলে? তাই এখন যদি তুমি জিনলিকে মেরে ফেলো তাহলে তোমার ডিমনিক ইথার একেবারে নষ্ট হয়ে যাবে। এটা শুনে তো চুয়ান একদম হতভম্ব হয়ে যায়। হং এখন তাকে বলে যদি তোমার এসব কিছু বিশ্বাস না হয় তাহলে তুমি নিজেই দেখে নাও। চুয়ান এখন জিনলির কপালে থাকা সেই মার্ক চেক করে দেখে জিনলি এবং তার আত্মা কানেক্টেড। এটা দেখে তো চুয়ান অনেক রেগে যায় আর হং এর গলা চেপে ধরে তাকে বলে 300 বছর আগে কি হয়েছিল আমাকে বলো, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। জিনলি তখন তার মাস্টারকে প্রোটেক্ট করে আর চুয়ানকে বলে তাকে ছেড়ে দিতে। এখন জিনলি তার মাস্টারের সেবা করছিল আর তার মাস্টারকে বলছিল এখানে অনেক অন্ধকার, আমার ভয় লাগছে। এই সব কিছু চুয়ান একটা আয়নার মাধ্যমে দেখছিল। সেখানে যখন লুও আসে তখন সে লুওকে বলে হং এর কারাগারে ছোট একটা লাইটের ব্যবস্থা করতে। লুও তাকে বলে আমার মনে হয় আপনার তাদেরকে মেরে ফেলা উচিত, এত সুযোগ দেওয়া উচিত না। চুয়ান বলে আমি যেটা বলেছি সেটা করো।
তখন সে ওখানে থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই জিনলি চুয়ানের কাছে আসে। সে তাকে বলে তার মাস্টার অনেক বেশি অসুস্থ, হয় সে যেন তার মাস্টারকে ছেড়ে দেয় আর নয়তো জিনলিকে মারে। জিনলি নিজের প্রাণের বিনিময়ে তার মাস্টারকে বাঁচাতে চায়, কিন্তু চুয়ান তো তাকে মারতে পারবে না। এই বিষয়টা নিয়ে জিনলি অনেক বেশি তর্কে জড়ালে চুয়ান তাকে একটা মেডিসিন দিয়ে দেয় আর বলে এটা দিয়ে ঔষধ তৈরি করে হংকে লাগিয়ে দিতে। তখন জিনলি সেখানে বসে বসে মেডিসিনটাকে তৈরি করতে থাকে, যার কারণে চুয়ান তার দিকে চলে যাচ্ছিল। চুয়ান তখন কোনো মতে নিজেকে ওখানে আটকে রেখেছিল। দূর থেকে লুও আর একটা ডিমন তাদেরকে দেখছিল। লুও তো বরাবরই তাকে অনেক হিংসে করে। সে এখন ওই ডিমনকে একটা আংটি দিয়ে বলে এই প্যান্থম রিং নিয়ে গিয়ে সে যেন জিনলিকে দেয় আর বলে এটা চুয়ান তাকে পরে থাকতে বলেছে তার উপরে নজর রাখার জন্য। তখন সেই লোকটা জিনলির কাছে সেই রিং নিয়ে যায় আর এটা বলে তাকে এই রিংটা পরতে বলে। তখন জিনলিও সেই রিংটা পরে ফেলে। লুয়া এখন কারাগারে হংয়ের কাছে যায়। এরপরে সে তার উপরে পাপেট স্পেল ব্যবহার করে আর তাকে বারবার বলতে থাকে জিনলি হলো চুয়ান, তাকে গিয়ে মেরে ফেলো। এটা শুনেই তার পাপেট স্পেল অ্যাক্টিভেট হয়ে যায় আর সে চাকু নিয়ে জিনলির কাছে চলে যায়। জিনলিকে সে আসলে চুয়ানের রূপে দেখছিল। আসলে সেটা জিনলি ছিল, কিন্তু সে ভাবছিল এটা হচ্ছে চুয়ান। তাই সে আর বেশি কথা না বাড়িয়ে জিনলির বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। অন্যদিকে এই সবকিছুর ফলে চুয়ানও অনেক বেশি আঘাত পায়। জিনলিকে যে তার মাস্টারের ভাবে আঘাত করেছে এজন্য তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তার মাস্টারেরও একটু একটু জ্ঞান ফিরতে শুরু করে আর সে চুয়ানের বদলে জিনলিকে দেখতে শুরু করে। সেখানে চুয়ান চলে আসে আর জিনলিকে বাঁচিয়ে নেয়। এরপর সে জিনলির ক্ষত ঠিক করে দেয় আর তার হাতে ওই আংটিটা দেখে আংটি খুলে ফেলে দেয়। এর ফলে হংয়ের মুখ থেকে রক্ত বেরিয়ে যায় আর তার পাপেট স্পেল মুক্ত হয়ে যায়। সে তাদের দুজনকে ঠিকঠাক দেখতে পাচ্ছিল। হং মনে করেছিল এই সবকিছু হয়তো চুয়ান তার সাথে করেছে যেন সে জিনলিকে মেরে ফেলে। এজন্য সে এখন চুয়ানের সাথে লড়াই করতে যায়। চুয়ানও তাকে বাধা দিতে গেলে তারা সবাই গায়েব হয়ে হঠাৎ করে হট স্প্রিং প্যাভিলিয়নে চলে যায়। এটা ছিল ডিমন ক্ল্যান থেকে অনেক দূরে, মানুষের রাজ্যই বলা যায়। এখানে সব ছেলেরা গরম পানিতে গোসল করছিল। এ কারণে তারা তিনজন এখানে এসে কিছুই চিনতে পারছিল না। ওরা অনেক অবাক হয়ে গিয়েছিল। এখানে আবার তাদের তিনজনের মধ্যে কারো পাওয়ারই কাজ করছিল না। জিনলি যেন ওখানে থাকা পোশাক খোলা ছেলেদেরকে দেখতে না পায়, এজন্য তার মাস্টার আর চুয়ান বারবার তার সামনে চলে আসছিল। এখন তারা সবাই সেখানে ঘুরে ঘুরে দেখতে থাকে এটা আসলে কোন জায়গা। তখনই সেখানে হট স্প্রিং এর মালিক একটা মহিলা তাদের দুজনকে দেখে সেখানে ডাক দেয়। একজন সামান্য মানুষ তাদের সাথে এভাবে কথা বলছে দেখে চুয়ান তাকে আঘাত করতে চায়, কিন্তু তার কোনো জাদুই কাজ করে না। এখন সেই মহিলা তাদের দুজনকে ভালোভাবে চেক করে দেখে। তার নজর হংয়ের দিকে যায় আর বলে এত সুদর্শন ছেলে আমাদের এখানে আছে আমি কখনো দেখিনি কেন। সে এখন তার গার্ডসদেরকে আদেশ দেয় হংকে নিয়ে যেতে আর তাকে রেডি করে সার্পেন্ট মহিলার সামনে প্রদর্শন করতে। তখন সেখানে থাকা সব গার্ডসরা হংকে নিয়ে সেখানে থেকে চলে যায়। এটা দেখে আবার চুয়ান বেশ ভালোই খুশি হয়। জিনলি তাকে বাঁচাতে যেতে চাইছিল, কিন্তু চুয়ান তাকে বাধা দেয়। তখনই জিনলির চেহারায় তার মাছ ডিমনের সেই চিহ্ন ভেসে উঠতে শুরু করে। তাকে মানুষের দুনিয়ায় নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে হবে, এজন্য তারা কোনো উপায় খুঁজবে। চুয়ান এখন তাকে বলে আমি 1000 বছর থেকে ডিমন কিং হয়ে আছি। এখানে আমার অনেকগুলো টেম্পল আছে, চলো আমরা সেখানে গিয়ে থাকি। এখন তারা দুইজন হংজুয়া টেম্পলে থাকার জন্য যায়। টেম্পলে মানুষেরা যেসব খাবার রেখে গিয়েছিল ওইসব খাবার তারা খায়। জিনলির চেহারায় বারবার মাছের আইস ভেসে উঠছিল। এটাকে লুকিয়ে রাখার জন্য আপাতত চুয়ান তাকে একটা মেডিসিন দেয়। সেই দিন শহরে অনেক সুন্দর একটা মেলা বসেছিল, একটা উৎসব হচ্ছিল। তাই তারা দুইজন বাজারে ঘুরে বেড়ায় আর অনেক বেশি আনন্দ করে। জিনলি সেখানে দোকানদারকে তার মাস্টারের ব্যাপারে জিজ্ঞাসা করছিল যে এমন হ্যান্ডসাম এবং লম্বা ছেলেকে তারা দেখেছে কিনা। সেখানে একটা দোকান ছিল যেখানে ঠিকমতো তীর মারতে পারলে তারা অনেক টাকা জিততে পারবে। চুয়ান তখন চোখ বন্ধ করে সেই তীরগুলো একদম জায়গা মতো ছুটছিল। আর মাত্র 2টা তীর ছিল। এগুলো যদি সে ফেলে দেয় তাহলে সেই দোকানদারের অনেক লস হয়ে যাবে। এই জন্য সেই দোকানদার চুম্বক দিয়ে চিটিং করতে চায়, কিন্তু জিনলি এটা দেখে ফেলে আর সবার সামনে তাকে ধরিয়ে দেয়। তখন আর কোনো উপায় না পেয়ে তারা দুইজন জিতে যায় আর অনেকগুলো টাকাও ইনকাম করে ফেলে। আসলে মানুষের দুনিয়ায় তো টাকা ছাড়া তারা কোনো কিছুই করতে পারবে না, এজন্যই তারা এটা করেছে। কিছুক্ষণ পরে তাদেরকে খাবার সার্ভ করা হলে চুয়ানের এইসব খাবার একদমই পছন্দ হয় না। জিনলি তখন 2টা বাটি নিয়ে নেয় আর খেতে শুরু করে। তখনই সেখানে ওই দোকানদার লোকটা চলে আসে আর তার সঙ্গে করে আরো দলবল নিয়ে আসে তাদের কাছে থেকে সেই টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য। জিনলি তখন প্রতিবাদ জানালে হঠাৎ করে তার আসল রূপ প্রকাশ পেতে শুরু করে। ওই লোকগুলো যখন জোর করে তার আসল রূপ দেখে ফেলে তখন তারা মনস্টার মনস্টার বলে চিৎকার করতে থাকে। সেখানে থাকা সবাই তাকে অনেক অপমান করে, তার শরীরে সবজি এবং ফল ছুঁড়ে মারতে শুরু করে। এরপরে একজন তাকে মেরে ফেলতে যাবে, তখনই সেখানে চুয়ান চলে আসে আর তাকে বাঁচিয়ে সেখানে থেকে নিয়ে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে চুয়ানের হাতে বেশ ভালোই আঘাত পেয়েছিল। এখন তারা দুজন আবারও টেম্পলে ফিরে গিয়েছিল। জিনলি তার চেহারা ঢেকে রেখেছিল কারণ সে মনে করছিল তাকে দেখতে অনেক বাজে লাগছে।
কিন্তু চুয়ান তাকে বুঝিয়ে বলে তাকে দেখতে একদমই বাজে লাগছে না, তার যদি এতই খারাপ লাগে তাহলে চুয়ান এটাকে ঠিক করে দিবে। এখন তারা দুইজন এক জায়গায় বসে আর সে জিনলিকে নিজের পাওয়ার দিয়ে তার এই সমস্যাটা অনেকটাই ঠিক করে দেয়। জিনলি যখন তার হাতে ক্ষত দেখে তখন সে তার হাত হিল করতে চায়, কিন্তু এর ফলে চুয়ান তার কাছে চলে যাচ্ছিল, এজন্য চুয়ান তাকে বারণ করে এটা হিল করতে। জিনলি তখন বলে, কেন, আপনি কি ভয় পাচ্ছেন যে আমি আপনাকে কন্ট্রোল করে নিব? চুয়ান তখন বিষয়টিকে ইগনোর করলে সে আবার মজা করার চেষ্টা করে। তখন চুয়ান রেগে তাকে বলে, বেশি চালাকি করো না, তাহলে কিন্তু তোমাকে একদম মাছ বানিয়ে অ্যাকোরিয়ামে সাজিয়ে রেখে দিব। এটা শুনে সে আর কিছু করে না। এদিকে সাপ ইমর্টালের বাড়ি দেখানো হয়। হংয়ের যখন জ্ঞান ফিরে আসে সে নিজের পাওয়ার ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু এখনো তার পাওয়ার রিকভার হয়নি, যার কারণে সে এটা ব্যবহার করতে পারে না। এখানে সেই মোটা মহিলা সে তাকে বলে, তুমি যদি আমাদের সাপ ইমর্টালকে ভালোভাবে সার্ভ করতে পারো, সে খুশি হয়ে তোমাকে ইমর্টালও বানিয়ে দিতে পারে, এমনকি তোমাকে অনেক ধন সম্পদের মালিকও বানিয়ে দেবে। এটা শুনে হং একটু রেগে গেলে সেই মহিলাটা তাকে বলে, তোমাকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার জানা আছে। এটা বলেই সে শেকল বের করে। এখন তারা তাকে সেখানে শেকল দিয়ে বেঁধে ফেলে আর তার জন্য নিয়ে আসা সমস্ত জামা কাপড়, অর্নামেন্টস এসব কিছু তাকে দেখায়। এরপর এই মহিলাটা তার হাতে একটা চিহ্ন এঁকে দেয় যেন সে তাকে চিনতে পারে, আর তার মুখে ঘোমটা দিয়ে ঢেকে দিয়ে বলে, এবার সবকিছু ঠিক আছে। তখনই হঠাৎ করে হং এর পাওয়ার জেগে ওঠে, ওখানে থাকা গাছের পাতাগুলো নড়ে ওঠে আর এরপরে সে নিজের হাতের শেকল খুলে ফেলে। এখন সে তাদের সবাইকে ওখানে আঘাত করে বলে, তোমাদের এত সাহস কিভাবে হলো আমার মতো একটা ইমর্টালকে অসম্মান করার? এটা দেখে তো ওই মোটা মহিলা একদম ভয় পেয়ে যায়। এদিকে ডিমন ক্ল্যানের লুওকে দেখতে পাই। সে জানতে পেরেছিল তারা তিনজনই এখন মানুষের দুনিয়ায় চলে গিয়েছে। সে জানতো মানুষের দুনিয়ায় তাদের তিনজনেরই পাওয়ার অনেক বেশি কমজোর, এজন্য সে প্ল্যান করে মানুষের দুনিয়াতে সে হং এবং জিনলিকে মেরে ফেলবে। অন্যদিকে পরদিন সকালে চুয়ান আর জিনলি যখন মেন শহরে ঢুকতে যাবে তখন গেটে অনেক গার্ড ছিল, যাদেরকেই সন্দেহজনক মনে হচ্ছিল। তারা তাদেরকে জেলে ভরে দিচ্ছিল। তাদের হাত থেকে বাঁচার জন্য জিনলি এখন চুয়ানকে মেয়ে সাজিয়ে দেয় আর এরপরে তাদের সামনে বলে যে এটা তার বোন। তাকে নিজের বোন পরিচয়ে সে ওই শহরে ঢুকতে পারে। চুয়ানের সঙ্গে এমনটা করার কারণে তো চুয়ান তার উপরে ভীষণ রেগে যায় আর বলে, খবরদার, এমন বেয়াদবি এর পরে আর আমার সঙ্গে কখনো করবে না। এসব কথাই হচ্ছিল, তখনই হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হয় এখন তাদের সামনে দিয়ে সাপ ইমর্টাল লেডি যাবে, তাই সবাই যেন তাকে সম্মান করার জন্য এখানে বসে পড়ে। এখন তারা যে যেখানে ছিল সবাই সেখানে বসে পড়ে আর দেখতে শুরু করে। যখন তাদের সামনে দিয়ে সেই মেয়েটিকে পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই মেয়েটির চেহারা একদম জিনলির চেহারার মতো দেখতে লাগছিল, যা দেখে তারা দুজনই অনেক অবাক হয়ে যায়। যাই হোক, সেখানকার মানুষদের কাছে থেকে জানতে পারে তারা ওই সার্পেন্ট মহিলাকে অনেক বেশি মান্য করে, কারণ ওই মহিলার তৈরি ঔষধ খেলে যে কেউ সুস্থ হয়ে যায়। আর সে যেই বছর থেকে তাদের এখানে আছে সেই বছর থেকে তাদের এই শহরে কোনো বিপদ আসেনি, তারা একদম সুখে শান্তিতে থাকছে। এই সব কিছু জানার পরে তারা বেশ অবাকই হয়। দূর থেকে লুও তাদের উপরে নজর রাখছিল। সে নিজেও এই সার্পেন্ট মহিলার ব্যাপারে শুনে বেশ অবাকই হয়। এখানে সেই মোটা মেয়েটা অ্যানাউন্সমেন্ট করে সার্পেন্ট মহিলার জন্য একটা ছেলেকে বাছাই করা হবে। তাদেরকে বেশ কয়েকটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে আর 2 দিন পর থেকে সিলেকশন শুরু হবে। এইসব কথা শেষে লুও ওই মেয়েটিকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিল। এখানেই সিন কাট হয়। এখন পরদিন সকালে তারা দুইজন যখন এই ব্যাপারে জানতে পারে তখন ওই সার্পেন্ট মহিলার আসল উদ্দেশ্য জানার জন্য জিনলি চুয়ানকে সেখানে নিয়ে যায় পরীক্ষা দেওয়ার জন্য। সে তাকে বুঝিয়ে বলছিল যে তাকে কিন্তু যেভাবেই হোক জিততেই হবে। কিছুক্ষণ পরেই সেই মোটা মহিলাটা আসে আর তাদের মধ্যে থেকে কম্পিটিশন শুরু করা হয়। প্রথমে সে তাদের সবাইকে দেখছিল, তাদের মধ্যে যাদেরকে বেশি সুদর্শন দেখাবে সে তাদেরকে বেছে নেবে, আর তাদের মধ্যে চুয়ানও সিলেক্ট হয়ে যায়। এসব কিছুর পরে তারা দুইজন প্রার্থনা করতে যায়। সেখানে একটা ইচ্ছে গাছ ছিল যেখানে তারা মনের ইচ্ছে প্রকাশ করে আর সেখানে অনেক কিছু লিখে রাখে। তো এখানে জিনলি আর চুয়ান দুইজনই তাদের মনের ইচ্ছে প্রকাশ করছিল। জিনলির সাথে সময় কাটাতে চুয়ানের আস্তে আস্তে অনেক বেশি ভালো লাগছিল। জিনলি যখন উইশ চাইছিল তখন সে ওই কাগজে লেখা দেখতে পায়। জিনলি লিখেছিল ইমর্টাল এবং ডিমনেরা যেন কখনো লড়াই না করে। এটা দেখে তার অনেক বেশি ভালো লাগে। পরদিন সকালে আবারও তাদের মধ্যে কম্পিটিশন শুরু করা হয়। আজকের কম্পিটিশনে তাদের সামনে একটা গোল্ডেন মাছ রাখা ছিল। একে একে সব ছেলেদেরকে এই মাছকে ইমপ্রেস করতে হবে। যদি সেই মাছটি ইমপ্রেস হয়ে তাদের মধ্যে থেকে কাউকে সিলেক্ট করে তবেই তাকে সার্পেন্ট লেডির জন্য নির্বাচন করা হবে। সেখানে থাকা সব ছেলেগুলো একে একে উঠে আসছিল আর তাদের সব কলা কৌশল দেখাচ্ছিল, কিন্তু কাউকেই সেই মাছটা সিলেক্ট করে না। এসব কিছু দেখার সময় হঠাৎ করে জিনলির গালে থাকা সেই মাছের আইস আবারও ভেসে ওঠে। তখন তার আসল রূপ লুকানোর জন্য চুয়ান তাকে একটা টোকেন দেয় আর এটা নিয়ে বাহিরে যেতে বলে। সবাই ওই মাছের সামনে ফেল হচ্ছে দেখে জিনলি বলে, আমি কোনো একটা ব্যবস্থা করছি। এরপরে সেই কম্পিটিশনে থাকা সবগুলো ছেলে একে একে হেরে যায়। সবার শেষে যখন চুয়ান সেই মাছের সামনে যায় তখন জিনলি তাকে বলে ওঠে, আমি হলাম জিনলি, তুমি আমাকে চিনতে পেরেছো? আমি আমার গোল্ডেন মাছের রূপ নিয়ে নিয়েছি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে জেতাবো। এটা বলেই জিনলি ওই পানির টাবের সবচেয়ে নিচে চলে যায়।
যেটা দেখে তারা বুঝতে পারে মাছটা চুয়ানকে সিলেক্ট করেছে আর চুয়ান জিতে যায়। জিনলি এখন তাকে বলে 15 মিনিট পরে তোমার সঙ্গে দেখা হবে, তুমি চিন্তা করো না। কম্পিটিশন শেষে সেই মাছটাকে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। সেই মোটা মহিলা এসে এখন কুককে বলে এখানে যে গোল্ডেন মাছ আছে এটা আমার জন্য সুস্বাদু করে রান্না করো। তখন সেই শেফ বলে আপনি একদম চিন্তা করবেন না, আমি এটাকে 180 টুকরা করে একদম ঝুড়ি ঝুড়ি করে আপনাকে রান্না করে দেব। এই সবকিছু শুনে তো ভেতরে থাকা জিনলি কান্না শুরু করে দেয়। তখনই সেখানে একটা ছেলে এসে ওই মোটা মহিলাকে অজ্ঞান করে দেয় আর জিনলিকে বের করে দেয়। জিনলি তো ভয়ই পেয়ে গিয়েছিল, কিন্তু এরপরে সে দেখতে পায় এটা তার মাস্টার। তার মাস্টার তাকে বলে তুমি ভয় পেও না, আমি চলে এসেছি। তখন সে একটু চিন্তামুক্ত হয় আর তার মাস্টারকে খুঁজে পেয়ে খুশি হয়। এদিকে লুয়োকে দেখতে পায় যখন সে ওই মেয়েটিকে ফলো করে একটা গুহায় যায়, তখন তার সঙ্গে একটা সোল ইটিং ডিমনের দেখা হয়। সে ছিল আদিম যুগের ডিমন, সে হলো আত্মা খাওয়া ডিমন, এমন কিছু নেই যেটা সে করতে পারে না। আর জিলির মতো দেখতে যেই সার্পেন্ট ডিমনটা ছিল সে তার আন্ডারেই কাজ করে। এসব কিছু শুনে লুয়ো রেগে তাকে আঘাত করতে যায়, কিন্তু সে তখনই ওখানে থেকে গায়েব হয়ে যায়। এবার লুয়ো সেখানে জিনলির স্পিরিট বডি দেখতে পায়। এটা দেখে সে ওই বডিকে ধ্বংস করার জন্য যখন মারতে যায় তখন পারে না। তখনই সেখানে আবার ওই ডিমন প্রকট হয়ে তাকে বলে তাকে মারার আগে একটা কথা শুনে রাখো, এই বডিতে জিনলির কোনো অস্তিত্ব নেই। তোমার ভাই চুয়ানের সাথে যে মেয়েটি ঘুরে বেড়াচ্ছে সে হচ্ছে আসল জিনলি, কারণ চুয়ানের স্মৃতির বিনিময়ে সেই মেয়েটি পুনরায় মাছ রূপে জন্মগ্রহণ করেছে। আর যেহেতু তারা দুজন একে অন্যকে ভালোবাসে, তাই তোমাদের ডিমন ক্ল্যানের কোনো ফিউচার থাকবে না। যদি তুমি তোমার ডিমন ক্ল্যানকে বাঁচাতে চাও তাহলে আমার সঙ্গে মিলে কাজ করতে পারো। তার এই কথা শুনে লুয়ো রাজি হয়ে যায়। জিন্ডি এবং হংকে দেখানো হয় ওই সার্পেন্টের পূজারী সেই মোটা মহিলাটা তাকে এমন একটা ওষুধ দিয়েছিল যার কারণে সে 2 দিন জ্ঞান হারিয়ে পড়েছিল, আর এই জন্য হংয়ের শরীরটাও বেশ দুর্বল হয়ে পড়েছে। হং বলে আমার মনে হয় ওই সার্পেন্ট মহিলাটা অনেক বেশি ডেঞ্জারাস, কারণ সাধারণ কোনো ইমোর্টালের কাছে এমন ধরনের ওষুধ থাকার কথা না। তাই আমাদের জন্য ভালো এটাই হবে যে তুমি আমার সঙ্গে ইমোর্টাল ক্ল্যানে ফিরে চলো। কিন্তু জিনলি তাকে বলে চুয়ান তাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বাজি রেখেছে, তাই চুয়ানকে একা রেখে তাদের যাওয়া উচিত হবে না। হং তাকে বুঝিয়ে বলে যে সে হলো ডিমন আর তারা হলো ইমোর্টাল। চুয়ান এখানে যতই বিপদে পড়ুক না কেন তার কিছুই হবে না। আর সে যদি বারবার তার কথা চিন্তা করে, আজ হোক অথবা ভবিষ্যতে, ডিমন এবং ইমোর্টালদের মধ্যে লড়াই একদিন হবেই। এই সবকিছু বুঝিয়ে হং তাকে ইমোর্টাল ক্ল্যানে ফিরে যেতে বলে, কিন্তু জিনলি শুধু বারবার চুয়ানকে বাঁচাতে যেতে চাইছিল। তখনই হং এর নজর তার কাছে থাকা চুয়ানের দেওয়া সেই টোকেনের উপরে পড়ে। এটা দেখে হং বিরক্ত হয়ে তার কাছে থেকে ওটা নিয়ে নেয়। তখনই জিনলির আবারও সমস্যা শুরু হয়ে যায়, তার মুখ জ্বালাপোড়া করে আর তার আসল রূপ প্রকাশ হয়ে যাচ্ছিল। এটা দেখে হং বুঝতে পারে তাকে সাহায্য করার জন্যই চুয়ান এটা তাকে দিয়েছে। এখন হং তার জাদুর মাধ্যমে চুয়ান এবং জিনলির মধ্যে থাকা সোল লিঙ্কিং জাদুটা একদম নষ্ট করে দেয় আর তাকে বলে এই শেষবারের মতো আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমার আমাকে প্রমিস করতে হবে যে তুমি এর পর থেকে ওই চুয়ানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলবে। জিনলি তখন তার মাস্টারকে প্রমিস করে আর তার মাস্টারকে এটাও বলে ওই সার্পেন্ট মহিলাটা দেখতে একদম হুবহু তার মতো। এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায় আর বলে আমি একটু ইমোর্টাল ক্ল্যান থেকে ফিরে আসছি। এটা বলে হং ইমোর্টাল ক্ল্যানে চলে যায় আর সেখানে থাকা তাদের রাজাকে এই বিষয়টা জানায়। তখন ইমোর্টাল রাজা তাকে অনুমতি দেয় ওই ডিমনকে শেষ করে ফেলার জন্য। এদিকে জিনলি তার মাস্টারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, এরপরে আর না পেরে সে নিজেই ওখানে চলে যায়। যেহেতু সার্পেন্ট লেডি একদম তার মতোই দেখতে ছিল, এজন্য সে তার মতো পোশাক পরে রেডি হয়ে ওখানে উপস্থিত হয়। তখন সেই মোটা মেয়ে মনে করে এটাই হয়তো তাদের মাস্টার, এজন্য তারা জিনলির কথা শুনে আর তাকে চুয়ানের কাছে নিয়ে যায়। চুয়ানকে তারা এমন একটা মেডিসিন দিয়েছিল যার কারণে সে অনেক বেশি দুর্বল ছিল। 10 মিনিট যাবৎ সে এই মেডিসিন অপসারণ করার চেষ্টা করেও পারছে না, সে এখনো দুর্বল, পুরোপুরি শক্তিশালী হতে পারেনি। এখন সেই মেয়েগুলো জিনলিকে সেখানে রেখে চলে যায়। তখন জিনলি তো মজা নেওয়ার জন্য চুয়ানের কাছে যায়। চুয়ান মনে করে এটা আসলেই সার্পেন্ট লেডি। জিনলিও তার সঙ্গে এরকম ভাব নিতে শুরু করে। সে তার কাছাকাছি যায় আর বলে আমাকে সার্ভ করো। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। তখন অনেক কষ্ট করে চুয়ান নিজের পাওয়ার অ্যাক্টিভেট করতে পারে। এখন সে তাকে মারতে যাবে, তখনই তার মনে হয় জিনলি আগেও তাকে স্পর্শ করেছিল এবং এই স্পর্শ একই রকম। চুয়ান বুঝতে পেরে যায় এটা হলো জিনলি, সার্পেন্ট লেডি নয়। এজন্য এখন সে তার সঙ্গে একটু দুষ্টুমি করতে শুরু করে দেয়। ড্রাগন কিং তাকে বলে যেহেতু তুমি আমাকে সার্ভ করতে বলছো তাহলে আমার কাছে এসো, তোমাকে সার্ভ করি। এটা বলে তারা দুজন অনেক কাছাকাছি চলে যায়। তখনই সেখানে আসল সার্পেন্ট লেডি আসে আর বলে আমার বেডরুমে কে কি করছে। এটা বলেই সে তাদের উপরে অ্যাটাক করতে গেলে চুয়ান পাল্টা আঘাত করে। তখন সেই মেয়েটি অনেক আহত হয়ে যায় আর দৌড়ে সেখানে থেকে পালিয়ে পানির ভেতরে ডুব দিয়ে সাপ হয়ে গায়েব হয়ে যায়, যে কারণে তারা দুজন তার পিছু করেও তাকে ধরতে পারে না। তখনই সেখানে তার মাস্টার চলে আসে। হং তো জিনলির উপরে অনেক রেগে যায় আর বলে তুমি
নিজের জীবন বাজি রেখে ডিমন কিংকে বাঁচাতে এসেছো? ডিমন কিং তাকে বলে, আমি থাকতে তোমার কোনো চিন্তা করতে হবে না। এখন তারা সবাই সেখানে কিছু ছবি আঁকানো দেখতে পায়। এর ভেতরে সেই ডিমনটা একটা ছবির ভেতরে লুকিয়েছিল, যেটা জিনলি খুঁজে বের করে। হং এখন ওই ছবি ধ্বংস করে ডিমনকে মেরে ফেলতে চাইছিল। তখন চুয়ান তাকে বাধা দিয়ে ওই ডিমনকে জিজ্ঞাসা করে সে হুবহু জিনলির মতো দেখতে কিভাবে হলো, আর সে এখানে ইমোর্টাল পরিচয়ে কেন এসেছে। এটা বলে তাকে ভয় দেখাতেই সে ওখানে থেকে বেরিয়ে আসে। তখন জিনলি তার মাছের শক্তিকে ব্যবহার করে তার স্মৃতির ভিতরে ঢুকে যায়। সে ওই স্মৃতিতে ঢুকে হুবহু তার মতোই একটা মহিলাকে শুয়ে থাকতে দেখতে পায়। আর এই সাপ ডিমন নাকি এই মেয়েটির শরীরের কাছে এসে এত পাওয়ার পেয়েছিল আর তার মতো রূপ পেয়েছিল। এজন্য সে এখন ওই মেয়েটির স্মৃতির ভিতরেও প্রবেশ করে। এই স্মৃতির ভিতরে প্রবেশ করে সে নিজেকে আর চুয়ানকে দেখতে পায়। তারা দুজন একে অন্যকে ভালোবাসার কথা বলে আর জড়িয়ে ধরে। এরপরে সেই মেয়েটি ওখানে থেকে চলে যায়। এটা দেখে তো জিনলি অনেক বেশি অবাক হয়ে যায় আর ওই স্মৃতি থেকে বেরিয়ে আসে। তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়। সেই সার্পেন্ট ডিমনটাও সেখানে থেকে পালিয়ে যায়। এখন সে চুয়ানের দিকে অনেক ইমোশনাল হয়ে তাকায়। তাদের আগে সব স্মৃতিগুলো মনে করতে থাকে। সে বুঝতে পেরে যায় চুয়ান আসলে কে, কিন্তু এর পরেই সে আবার তাকে দূরে ঠেলে দেয় আর তার মাস্টারকে নিয়ে সেখানে থেকে চলে যায়। তার এমন আচরণে চুয়ান অনেক বেশি কষ্ট পায়। বাড়িতে ফিরে গিয়ে সে এখন তার মাস্টারকে বলছিল, মাস্টার, আমি ওই মেয়েটির মতোই দেখতে জন্য কি আপনি আমাকে তার মতোই এত স্নেহ করেন? কিন্তু ইমোর্টাল ক্ল্যানে জিনলির ব্যাপারে যেসব কথা ছড়ানো হয়েছিল সেসব তো সত্যি না। সে তো ডিমন কিং এর শত্রু ছিল না, বরং আমি দেখেছি তারা দুইজন একে অন্যকে অনেক ভালোবাসে। মাস্টার তখন তাকে সান্ত্বনা দিয়ে কান্না করতে বারণ করে আর বলে, জিনলি আর সে এক নয়। তারা দুজন একই রকম হলেও সে একটা সামান্য কই মাছ, আর সে তাকে নিজের শিষ্য হিসেবে অনেক ভালোবাসে। ইমোর্টাল এবং ডিমনেরা আলাদা। সেও জিনলির মতো নয়, তবে চুয়ানের চোখে হয়তো সে জিনলি হতেও পারে। তাই তার উচিত চুয়ানের কাছে থেকে দূরে থাকা। তখন সে তার মাস্টারকে বলে, এই সবকিছু শেষ হয়ে গেলে আমি এখানে থেকে চলে যাব, আর চুয়ান আমাকে যেই টোকেন দিয়েছে এটাও তাকে ফেরত দিয়ে দেব। পরদিন সকালে জিলি দূর থেকে চুয়ানকে দেখছিল। তার দেওয়া এই টোকেন ওখানে রেখে সেখানে থেকে চলে যায়। চুয়ানও যখন নিজেকে হিল করছিল তখন তারও সেই দিনের কথা মনে পড়ে, যেই দিন জিনলি তাকে সিল করছিল আর বলছিল, তোমার প্রতি আমার ভালোবাসা একদম পিওর, কিন্তু তোমাকে সিল করাটা আমার দায়িত্ব। এসব কিছু দেখার পরে চুয়ান যখন সামনে এগোয় তখন দেখতে পায় জিনলি তার টোকেন রেখে গিয়েছে। তখন সে মনে মনে ভাবতে থাকে, এর আগে পৃথিবীর শান্তি বিরাজ রাখার জন্য তাদের দুজনকে নিজেদের ভালোবাসা কুরবানি করতে হয়েছিল, কিন্তু এবার আর সে জিনলিকে সেই কষ্ট পেতে দেবে না। এদিকে জিলি যখন বাড়িতে ফিরে যাচ্ছিল তখন সেখানে গ্রামের সব মানুষদেরকে অসুস্থ দেখতে পায়। সবাই হঠাৎ একটা অজানা রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। তখন সে নিজের পাওয়ার দিয়ে তাদেরকে হিল করার চেষ্টা করে। যেহেতু ওখানে অনেক মানুষ ছিল তাই সে নিজের পাওয়ার দিয়েও তাদেরকে হিল করতে পারছিল না। আর পৃথিবীতে তার পাওয়ারও অনেক কমজোর ছিল, যার কারণে সে আবারও কষ্ট পেতে থাকে। চুয়ান সেখানে এসে তাকে হিল করে আর তাকে বলে, এই শহরে থাকা পর্যন্ত তুমি আমার টোকেনটা রেখে দাও। আমি তো সবসময় তোমাকে এভাবে হিল করার জন্য পাশে নাও থাকতে পারি। এখন আমাদের এই মানুষগুলোকে বাঁচাতে হবে। তার এই কথা শুনে জিনলি তার ওই টোকেনটা রেখে দেয়। এই টোকেন নেওয়া মাত্রই সে অনেকটা সুস্থ বোধ করে। এজন্য সে আবারও তার পুরো পাওয়ার ব্যবহার করে ওই পুরো শহরের উপরে তার পাওয়ার ব্যবহার করে, যার ফলে শহরে থাকা সকলেই সুস্থ হয়ে যায়। আর জিনলি যে গ্রামের সকলকে বাঁচিয়েছে এটা দেখে সবাই তাদেরকে বাহবা দিতে থাকে, তাদের উপরে ফুল ছড়িয়ে দেয়। তখন তো জিনলি ভীষণ খুশি হয়ে যায়। সে এখন শহরের মানুষদেরকে সার্পেন্ট লেডির ব্যাপারে সব সত্য কথা বলে দেয়, যে সে কোনো ইমোর্টাল নয়, বরং সে তাদের সবাইকে এতদিন ধোকা দিয়ে এসেছে। সে আসলে একটা সাপ ডিমন। এসব কিছু জানার পরে গ্রামের মানুষেরা এখন সতর্ক হয়ে যায় আর তাদেরকেও বিশ্বাস করে। সেই দিন রাতে লুও ডিমন কিং এর সঙ্গে দেখা করতে আসে আর তাকে বলে সে কি করতে এসেছিল আর এইসব কি করছে। ওই জিনলি হলো তার শত্রু, যে তাকে সিল করেছিল, আর সেই কিনা ওই মেয়েকে বারবার সাহায্য করছে। এই সব কিছু সে হতে দেবে না। এটা শুনে তো সে অনেক রেগে যায় আর তাকে আঘাত করতে থাকে। তখনই জিনলি সেখানে চলে আসে। তাকে দেখে সেই মেয়েটা বলতে থাকে, অনেক আগে আপনি জিনলির আত্মাকে বাঁচানোর জন্য নিজের সমস্ত স্মৃতি ব্যবহার করে এটা একটা মাছের হাড়ের ভিতরে বন্দি করে দিয়েছিলেন। এখন যেহেতু সেই মাছটা বড় হয়ে গিয়েছে জিলি আকারে, তাই নিশ্চয়ই এখন ওই হাড়টাকে বের করে নিয়ে আপনি জিনলিকে বাঁচাতে চান, তাই না? তাদের এই সব কথা শুনে জিলি কষ্ট পায় আর সেখানে থেকে দৌড়ে চলে যায়। এটা দেখে চুয়ান অনেক কষ্ট পায়। তখন লুও তাকে জিজ্ঞাসা করে সে আসলে কাকে ভালোবাসে, জিনলিকে নাকি এই জিলিকে। তার এই কথা শুনে সে নিজেও অনেক কনফিউজড হয়ে যায় যে সে আসলে কাকে ভালোবাসে, কারণ আগের জীবনে সে জিনলিকে ভালোবেসেছিল আর এবার সে জিলিকে ভালোবেসে ফেলেছে। সে এখন টেম্পলে গিয়ে জিলির সঙ্গে দেখা করে। জিলি তো তার উপরে অনেক বেশি রেগেছিল। সে তাকে বলে, তুমি তো আসলে আমাকে পছন্দ করো না। এবার আমি বুঝতে পেরেছি শুরু থেকে কেন তুমি ডিমন হয়েও আমাকে এত পাত্তা দিয়েছো, এত কেয়ার করেছো এবং আমাকে বারবার বাঁচিয়েছো। কারণ আমার ভেতরে থাকা এই ডিমনিক হাড়টা তোমার প্রয়োজন, তাই না? তাহলে এক্ষুনি তোমাকে এটা বের করে দিচ্ছি। এটা বলেই সে নিজের ভেতরে থাকা সেই ইমোর্টাল হাড় বের করে দিতে থাকে।
চুয়ানও তখন তাকে বাধা দিচ্ছিল আর বলছিল সে এমনটা চায় না। জিনলি তাকে ভুল ভাবছে। সেখানে হংও চলে আসে, সে তাদের দুজনকেই বাধা দেয়। এমন সময় আবার লুও এসে জিনলিকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু হং তাকে আঘাত করে। কিন্তু চুয়ান তার বোনকে কোনো প্রোটেকশনই দেয় না। এটা দেখে তার বোন অনেক কষ্ট পায়। জিনলি এখন তার মাস্টারকে বলে তাকে নিয়ে এখানে থেকে চলে যেতে। তার এখানে একদম ভালো লাগছে না, সে ইমর্টাল ক্ল্যানে ফিরে যেতে চায়। এটা শুনে এখন হং তাকে সেখানে থেকে নিয়ে চলে যায়। আর চুয়ান কষ্ট ভরা মনে তার দিকে তাকিয়ে মনে মনে বলছিল আগের জিনলিকে সে অনেক আগেই ভুলে গিয়েছে। এখন সে জিলিকে মন থেকে ভালোবাসে। আর সে জিলিকে তার চেহারার জন্য নয়, বরং সে তাকে মন থেকে ভালোবাসে। পরদিন সকালে জিনলি এবং মাস্টার হং দুইজনই ইমর্টাল ক্ল্যানে ফিরে যায় এবং রাজার সঙ্গে দেখা করে। হং যখন রাজার সঙ্গে কথা বলছিল তখন জিনলি রাজাকে রিকোয়েস্ট করে বলে ইমর্টাল ক্ল্যানের সূর্য তাদের জন্য আশীর্বাদ। তাই এই সূর্য যদি সে ডিমন ক্ল্যানের সঙ্গেও শেয়ার করে তাহলে তারাও এটা উপভোগ করতে পারবে এবং তাদের দুই ক্ল্যানের মধ্যে আর কোনো বাধা থাকবে না, সবাই শান্তিতে বসবাস করতে পারবে। এটা শুনে তো রাজা ভীষণ রেগে যায়, সে এক্ষুনি তাকে মৃত্যুদণ্ড দিতে চায়। তখন হং তার সামনে আসে এবং তাকে বাঁচায়। পরি হুয়ান তাকে বুঝিয়ে বলে তার মাস্টার তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে আর সে এখানে উল্টোপাল্টা কথা বলছে। হং এখন জিনলিকে বলে তুমি এক্ষুনি রাজার সামনে প্রমিস করে বলো এরপর থেকে ওই ডিমনদের সাথে তুমি আর কোনো সম্পর্ক রাখবে না। তখন সে ওখানে থাকা সবার সামনে এবং রাজার সামনে প্রমিস করে বলে এরপরে সে আর কখনো চুয়ানের সঙ্গে দেখা করবে না এবং ডিমন ক্ল্যানেও পা রাখবে না। যদি এমন কোনো কিছু হয় তাহলে রাজা যেন তাকে মেরে ফেলে। এটা শুনে রাজা এবার একটু শান্ত হয় এবং তাকে শাস্তি হিসেবে জেলে ভরে দেয়। এদিকে লুওকে দেখি সে ডিমন ক্ল্যানে চলে গিয়েছিল আর আহত ছিল। সে এখন আগের কথা মনে করছিল যখন একদিন সেও অনেক আহত ছিল। ইমর্টালেরা মিলে তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু সেই দিন চুয়ান তাকে বাঁচিয়েছিল। চুয়ান তাকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দিয়েছিল আর তার সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ সে এক রাতে প্রায় 100 ইমর্টালকে মেরে ফেলেছিল। সেই দিন লুও তাকে ভাই হিসেবে একসেপ্ট করে কথা দিয়েছিল সে এখন থেকে যতদিন বেঁচে থাকবে ডিমন ক্ল্যানের জন্যই কাজ করবে আর চুয়ানের যে কোনো বিপদে তার পাশে থাকবে। এসব কিছু ভেবে সে মনে করছিল আজকে তার ভাই তাকে আঘাত পেতে দিল। ওই ইমর্টালেরা তাকে আঘাত করলো, কিন্তু তার ভাই কোনো প্রতিবাদই করলো না। তখনই সেখানে একজন ডিমন এসে তাকে জানায় চুয়ান তাকে কিছুদিনের জন্য এই ডিমন ক্ল্যান সামলাতে বলেছে, কারণ সে ইমর্টাল ক্ল্যানে গিয়েছে। এটা শুনে তার আবারও রাগ হয়। অন্যদিকে ইমর্টাল রাজা হংকে ডেকেছিল। তিনি হংকে আদেশ দেন জিলির স্পিরিট ব্যবহার করে জিনলিকে জাগিয়ে তুলতে। তখন হং অবাক হয়ে বলে আমার মনে হয় না এটা ভালো আইডিয়া হবে, কারণ জিলির ভেতরে এখনো ডিমন সাবডিউইং ইমর্টালের স্পিরিট গ্রো করেনি। এই অবস্থায় এটা করতে চাইলে সে মারা যাবে আর সেই স্পিরিটও আমাদের কোনো কাজে আসবে না। তখন সেই রাজা বলে তাহলে দ্রুত তাকে ঠিক করো আর তার ভেতরে সেই স্পিরিট বোন গ্রো করা মাত্রই সেটা নিয়ে গিয়ে জিনলির বডিতে দিয়ে দাও, তাহলে আবারও ডিমন সাবডুইং ইমর্টাল জেগে উঠবে আর তার মাধ্যমে আমরা আবারও ডিমন কিং চুয়ানকে বন্দি করে ফেলতে পারবো। হং এটাতে একটু আপত্তি জানালে রাজা তাকে আঘাত করে আর বলে তোমার এত বড় সাহস হয়েছে, তুমি এখন আমার আদেশ অমান্য করছো, যা বলেছি সেটা করো। তখন হং তার আদেশ মান্য করতে বাধ্য হয়। এদিকে জিনলিকে ফরবিডেন ল্যান্ডে বন্দি করে রাখা ছিল। চারিদিকে অনেক বেশি অন্ধকার ছিল। সামনে এগোতেই সে একটা লাইট দেখতে পায়। এটা দেখার জন্য যখন সে কিছু দূরে এগোয় তখন সেখানে একটা আহত ড্রাগনকে পড়ে থাকতে দেখে। সে দেখে ওই ড্রাগনটা তার পায়ে আঘাত পেয়েছে। তখন সে ওই ড্রাগনকে বলে তুমি আমার জন্য লাইট জ্বেলেছিলে, যদিও আমার পাওয়ার অনেক কম, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারি। এটা বলেই সে তার হিলিং পাওয়ার দিয়ে তাকে হিল করে দেয়। তখন সে ওই ড্রাগনকে বলে তোমার মতো একটা ড্রাগনের সঙ্গে আমার দেখা হয়েছিল, সে হচ্ছে ড্রাগন কিং। যদিও সে একটা ডিমন, কিন্তু সে সবসময় আমাকে বাঁচাতো, সবসময় আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করত। পৃথিবীতে আমরা দুইজন অনেক কিছু করেছি, কিন্তু ভাগ্য আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে। ডিমন ক্ল্যান থেকে চলে আসার পর আমার মনে হচ্ছে আমার আগের জীবনটাই যেন অনেক ভালো ছিল। যদি সেখানে আবারও ফিরে যেতে পারতাম, আমি সেই গোল্ড ফিশ হতে চাই যে কারো অধীনে থাকবে না। তার এই কথা শুনে সেই ড্রাগনটা তার মুখ থেকে আবারও আলো ছড়াতে থাকে। এই আলো দেখে তার অনেক ভালো লাগে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই সে ওখানে ঘুমিয়ে পড়ে। সে যখন ঘুমিয়ে যায় তখন ড্রাগন কিং নিজের আসল রূপ নিয়ে নেয়। আসলে এই ড্রাগন কোনো সাধারণ লাইট ড্রাগন ছিল না, বরং এটাই ছিল ড্রাগন রাজা। ড্রাগন কিং এখন ঘুমন্ত জিনলির কাছে যায়, তাকে জড়িয়ে ধরে আর বলে সরি। সেখানে দিয়ে পরি হুয়ান যাচ্ছিল, তখন তাদের দুজনকে এভাবে দেখতে পায় আর ড্রাগন স্কেল উঠিয়ে নিয়ে সেখানে থেকে চলে যায়। সে এখন ওই ড্রাগন কিং এর আইস তাদের সান আর্টিফেক্টের দিকে ছুড়ে মারে, যার কারণে সেটা বন্ধ হয়ে যায়। এরপর সেই ইমর্টাল রাজার কাছে গিয়ে তাকে বলে ড্রাগন কিং চুয়ান তাদের সান আর্টিফেক্টকে নষ্ট করার চেষ্টা করেছে আর সে এখন জিনলির ওখানে গুহার ভেতরে আছে। এদিকে জিনলির যখন ঘুম ভেঙে যায় তখন সে চুয়ানকে দূরে ঠেলে দেয় আর বলে তুমি ভুল করছো, আমি জিনলি নই, আমি জিলি, তুমি আমার পিছু করা বন্ধ করো। ততক্ষণে সেখানে হুয়ান পরি চলে আসে লোকজনদেরকে নিয়ে আর তারা সবাই মিলে চুয়ানকে বন্দি করে ফেলে। পরি এখন চুয়ানের উপরে দোষারোপ করে, তখন চুয়ান বলে সে এমনটা করেনি, সে কিছুতেই এটা স্বীকার করে না। এখানে জিনলিও তার পক্ষে কথা বলে না,
বরং সে রাজার পক্ষেই কথা বলে। তখন ইমোর্টাল রাজাও মনে মনে ভাবতে থাকে চুয়ানের প্রতি জিনলির ফিলিংস যত বেশি গ্রো করবে তত তাড়াতাড়ি তার ভেতরে থাকা স্পিরিট বোন পরিপক্ক হয়ে যাবে আর এরপরে আসল জিনলিকে নিয়ে আসা যাবে। যাই হোক, এখন চুয়ান যে দোষী এটা প্রমাণ করার জন্য তারা ইমোর্টাল হলে চলে যায়। এখানে ড্রাগন কিংকে কথা বলার সুযোগ দেওয়া হয়। সে বলে গতকালকে রাত থেকে সে জিনলির সাথেই ছিল, এমন কাজ সে করেনি। তখন তারা বলে তাহলে সেইখানে ড্রাগন স্কেল কিভাবে এলো। জিনলি এখন রাজার কাছে অনুমতি চায় আর 3 দিনের সময় নেয় এই কেসটাকে ইনভেস্টিগেশন করার জন্য। সে 3 দিনের মধ্যে প্রমাণ করে দেবে যে চুয়ান নির্দোষ, কারণ তারা পুরোটা সময় একসঙ্গেই ছিল। এসব কিছু দেখে রাজা আবারও মনে মনে ভাবতে থাকে ড্রাগন রাজা আবারও জিনলির প্রেমে পড়ে গিয়েছে আর এটা তার জন্য আবারও সহজ করে দিল বিষয়টা। এটার কারণেই তাদের ডিমন ক্ল্যানকে আবারও ধ্বংস করা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, রাজা তাদেরকে অনুমতি দিয়ে দেয়। পরদিন সকালে জিলি তার বান্ধবীর মাধ্যমে একটা স্পেশাল পানি নিয়ে আসায়। এটার মাধ্যমেই হয়তো তারা কিছু একটা করবে। তাদের পাশে দিয়ে কিছু ইমোর্টাল যাচ্ছিল। তখন জিলি জোরে জোরে তাদেরকে শুনিয়ে বলে কিছুদিনের জন্য তারাগুলোকে সিল করে দাও। তার বান্ধবী জিজ্ঞাসা করে কিন্তু কেন? তখনই সে ড্রাগন স্কেল ওই পানির ভেতরে রাখা মাত্র এটা গোল্ডেন কালার হয়ে যায়। এর মানে হচ্ছে কেউ একজন সূর্যের আর্টিফ্যাক্টের উপরে এটা ছুঁড়ে মেরেছে যেন সে চুয়ানকে ফাঁসাতে পারে। কিন্তু এই চোর জানে না যে ফ্লোয়িং স্টারের পানি চুয়ানের এই আইসকে ধুয়ে ফেলতে পারে। এখন যদি তারা ওই কালপ্রিটকে নিয়ে গিয়ে পানিতে ডুবায় তাহলে আসল সত্য উন্মোচন হয়ে যাবে আর এটা কাউকে বলা যাবে না। এসব কথা শেষে সে এখন মনে মনে ভাবছিল কালপ্রিটের কান পর্যন্ত এই বিষয়টা অবশ্যই যাবে আর এরপরেই সে তাকে ফাঁসিয়ে ফেলবে। যেহেতু সান আর্টিফ্যাক্ট নষ্ট হয়ে গিয়েছিল এজন্য ইমোর্টাল ক্ল্যানেও এখন ডিমন ক্ল্যানের মতো অন্ধকার বিরাজ করছিল। সে এখন ড্রাগন কিং এর কাছে যায়। ড্রাগন কিং তাকে বলে এত কষ্ট না করে তুমি যদি চাও আমি তোমাকে ওই কালপ্রিটকে ধরিয়ে দিতে পারি, তোমাকে শুধু একটু নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। এটা বলেই সে তাকে একটা জায়গায় নিয়ে যায়। জায়গাটা খুবই অন্ধকার ছিল। সে এখানে নিজের ড্রাগন রূপ নিয়ে নেয় আর ওখানে খোঁজা শুরু করে। তারপরে জিনলির অনেক কাছাকাছি গেলে সে লজ্জা পেয়ে বলে এটা ইমোর্টাল ক্ল্যান, এখানে এত কাছে এসো না। তখনই চুয়ান বলে তোমার পিছনের ওই বাড়িটা ওই মহলটা কার? ওখানে যে থাকে সেই এই কাজ করেছে। তখন সে বুঝতে পেরে যায় এটা হচ্ছে হুয়ান পরি। পরদিন হুয়ান পরিকে রাজার সামনে উপস্থিত করা হয়। এখন তাকে এখানে জেরা করা হলে সে নিজের দোষ স্বীকার করে আর জিনলিকে বলে তুমি ডিমন কিং এর হয়ে কেন কাজ করছো? আমি না হয় তাকে ফাঁসিয়েছি, তোমাকে তো আর ফাঁসাইনি, তাহলে তোমার এত সমস্যা কি হচ্ছে? এমনকি তুমি তো ডিমনদের জন্য সানলাইটের সুপারিশ করাও শুরু করেছো। জিনলি এখন রাজাকে অনেক রিকোয়েস্ট করে বলে সান আর্টিফ্যাক্ট যেন সে মানুষ এবং ডিমনদের জন্য উন্মুক্ত করে দেয়, কারণ এটা শুধুমাত্র ইমোর্টালরাই ব্যবহার করছে। সূর্যের আলো না পেয়ে যেমন মানুষেরা কষ্ট পাচ্ছে তেমনি ডিমনরাও। তার বিশ্বাস এটা যদি রাজা শেয়ার করে তাহলে পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করবে। এসব কিছু শুনে ড্রাগন ডিমনও খুশি হয়ে যায় আর রাজাকে রিকোয়েস্ট করে বলে সত্যি সত্যি সে যদি তাদেরকে এই ব্যবস্থা করে দেয় তাহলে সে তাকে কথা দিচ্ছে এরপরে ডিমনেরা আর কখনোই ইমোর্টালদের সাথে লড়াই করবে না আর ডিমনেরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। রাজার তো এই প্রস্তাব একদমই ভালো লাগছিল না। সে শুধু মনে মনে ভাবছিল কখন জিনলির ভেতরে থাকা সেই সোলটা পরিপক্ক হবে, ততদিন পর্যন্ত কোনো ঝামেলা যেন না হয়। এজন্য আপাতত রাজা তাদের কথায় রাজি হয়ে যায়। 2 থেকে 3 দিনের মধ্যে এটা কার্যকর করা হবে। এটা শুনে তো জিনলি আর ডিমন কিং দুইজনই ভীষণ খুশি হয়ে যায়। তারা দুইজন এখন বাইরে চলে যায় কারণ ড্রাগন কিং তাকে বিদায় জানাচ্ছে। সে তাকে বলে তার বুকে যেই স্পাইক ঢোকানো হয়েছিল সেই ক্ষত এখনো সেরে ওঠেনি, তাই তাকে এখন ডিমন ক্ল্যানে ফিরে যেতে হবে, রেস্ট করতে হবে। যে কয়েকদিন সে রেস্ট করবে জিলি যেন নিজের খেয়াল রাখে আর ভালোভাবে থাকে। এটা বলেই সে তাকে বিদায় জানায় আর ডিমন ক্ল্যানে চলে যায়। এরপরে সে তার বোন লুওকে আদেশ জারি করতে বলে এখন থেকে ডিমনেরা আর ইমোর্টালদের সঙ্গে লড়াই করবে না। তাদের আর্মিরা শুধু মেইন গেট পাহারা দেবে আর ইমোর্টালদের সঙ্গে লড়াই করতে হলে তার হুকুমের প্রয়োজন হবে। এটা শুনে লুও ওখানে থেকে চলে যায়। লুও এখন ওই আত্মা খাওয়ার ডিমনের কাছে গিয়ে বলে জিনলি ডিমনদেরকে লড়াই করতে বারণ করলো আর চুয়ান তার কথা শুনে নিল। তখন সেই ডিমন তাকে বলে জিনলি নিজের রূপে তাকে পাগল করে ফেলেছে। যদি সবাই লড়াই করা বন্ধ করে দেয় তাহলে তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তার এই কথা শুনে লুও বলে আমাকে একদম রাগাবেন না। ওই ডিমন এখন তাকে একটা পাওয়ারফুল ওষুধ দিয়ে বলে সে তাকে সাহায্য করতে পারে। যদি চুয়ান সত্যিও ইমোর্টালকে ভালোবেসে থাকে তাহলে সে যদি এই মেডিসিন তার উপরে প্রয়োগ করে সে কমপক্ষে 3 দিনের জন্য অজ্ঞান হয়ে থাকবে আর লুও চাইলে এই 3 দিনের মধ্যেই তার কাজ সেরে ফেলতে পারবে। লুও বলে কিন্তু আমার তো এত বেশি সৈনিক পাওয়ার নেই যে তাদের সাথে লড়াই করতে পারবে। তখন সেই ডিমন বলে তুমি চাইলে আমাকে সুযোগ দিতে পারো। যখন তোমাদের লড়াই চলবে তখন আমি ওই সব ইমোর্টালদের পাওয়ারগুলোকে শুষে নেব। এতে করে ওরাও দুর্বল হয়ে যাবে আর তোমার জিতার চান্সও বেড়ে যাবে। তার এইসব কথায় লুও কনভিন্স হয়ে যায় আর সে ওই বিষটা নিয়ে গিয়ে চুয়ানের গায়ে ছুঁড়ে মারে, যার ফলে চুয়ান ওখানেই অজ্ঞান হয়ে যায়। এখন সে মিলিটারি পাস নিয়ে যায় আর তাদের যত ডিমন সৈনিক ছিল তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে ডিমন রাজার হুকুম ইমোর্টালদেরকে মেরে ফেলো, তাদের সাথে লড়াই করো। রাজার হুকুম পেয়ে সব সৈনিকরাও লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় আর এসব কিছু দেখে লুও একটা শয়তানি হাসি হাসে।
জেলিকে দেখানো হয়। সে অনেক বেশি খুশি ছিল এটা ভেবে যে ডিমন ক্ল্যান আর ইমর্টাল ক্ল্যান এখন একত্র হয়ে যাবে। তখনই তার বান্ধবী দৌড়ে এসে তাকে জানায় ডিমন ক্ল্যানের সবাই তাদের উপরে অ্যাটাক করে দিচ্ছে। এটা শুনেই সে ওখানে যায় আর লুও এবং বাকি সব ডিমনদেরকে চুয়ানের দেওয়া সেই সিল দেখায় আর তাকে বলে, তোমরা কার হুকুমে এখানে লড়াই করতে এসেছো? লড়াই কি ছেলে খেলা? যদি যুদ্ধ ঘোষণা করতেই হয় তাহলে চুয়ানকে এখানে আসতে বলো। সে আসলেই তোমাদেরকে হুকুম দিয়েছে কিনা আমি কনফার্ম হতে চাই। এটা শুনে ডিমনদের মধ্যে একটু আলোচনা দেখে লুও এখন তাদেরকে দেখায় চুয়ান যেই দলিলে লিখিত স্বাক্ষর করেছিল তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। এটা দেখে তো জিনলির অনেক খারাপ লাগে। তখনই লুও জিনলির উপরে অ্যাটাক করে দেয়, সে তাকে আঘাত করে আর জিনলি ওখানেই জ্ঞান হারায়। তখন ডিমন ক্ল্যানের সবাই ইমর্টাল ক্ল্যানদের উপরে ঝাঁপিয়ে পড়ে। জিনলি যখন জ্ঞান ফিরে আসে চারিদিকে সে শুধু লাশ আর লাশ দেখতে পায়। তার কারণে এত সব মানুষদেরকে মারা যেতে দেখে সে চুয়ানের দেওয়া ওই টোকেন ফেলে দিতে চায়, কিন্তু এরপরে সে আর ওটা ফেলে না। তখনই সেখানে ডিমন ক্ল্যানের একটা বাচ্চা ছেলের সঙ্গে তার দেখা হয়। ডিমন ক্ল্যানের এই ছেলেটি তাকে বোন মনে করত। সে তার কোলে মাথা রেখে ওখানেই মারা যায়। এরপর একজন আহত ইমর্টাল উঠে জিনলিকে দোষ দিয়ে বলে তার জন্য আজকে ইমর্টাল ক্ল্যানকে এই দিন দেখতে হলো। সে এবং চুয়ান দুইজনই বিশ্বাসঘাতক। সে তার সঙ্গে মিলে এসব কাজ করেছে। এটা বলেই ওই লোকটা ওখানে জ্ঞান হারায়। এই সবকিছু দেখে জিনলির এত বেশি কষ্ট হয় যে সে ওখানে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পরে যখন তার মাস্টার সেখানে আহত অবস্থায় আসে তখন সে তার মাস্টারকে দেখে বলে সে তার মাস্টারের কথা না শুনে অনেক বড় ভুল করে ফেলেছে। ইমর্টাল ক্ল্যানের সবাই এখন তার উপরে আঙুল তুলছে আর ডিমন ক্ল্যানের ছেলেটা তার কোলে মাথা রেখে মারা গিয়েছে। এই সবকিছুর জন্য সেই দায়ী। এটা বলে সে অনেক কান্না করছিল। তখন তার মাস্টার তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে এগুলো তার দোষ নয়, সে যেন নিজেকে দোষারোপ না করে। এদিকে ততক্ষণে চুয়ানের জ্ঞান ফিরে এসেছিল আর জ্ঞান ফিরে প্রথমে তার জিনলির জন্য চিন্তা হচ্ছিল। অন্যদিকে এখন তারা দুজন যখন প্রাসাদে যায় তখন তার মাস্টার তাকে বুঝিয়ে বলে ইমর্টাল আর ডিমনদের একত্রিত হওয়া এতটাও সহজ নয়, কারণ তারা দুইজনই একে অন্যকে ঘৃণা করে। সে এখন তাকে একটা সবুজ কালারের অরা দেখিয়ে বলে এটা তোমার মনে আছে? তখন সে বলে এটা তো সোল ডেভোরিং অরা। তখন সে বলে হ্যাঁ, এই অরা শুধুমাত্র ইমর্টালদের পাওয়ারকে শুষে নেয়। তুমি কি এখনো বুঝতে পারছো না এই কাজ কার হতে পারে? তখন জিনলি বুঝতে পারে এই সবকিছু চুয়ানেরই কাজ। এমন সময় তার মাস্টার বুঝতে পারে ওখানে চুয়ান চলে এসেছে। এখন সে তার কাছে থাকা জিনলির শরীরের শেষ অংশের রক্ত তাকে দেখায় আর বলে যদি জিনলি চায় তাহলে এটা তার শরীরে দিয়ে দেবে, তাহলে সে জিনলির পাওয়ার পেয়ে যাবে আর চুয়ানের সঙ্গে মোকাবেলা করতে পারবে। চুয়ানের প্রতি জিনলির এখন অনেক বেশি ঘৃণা জমে গিয়েছিল। সে এতে রাজি হয়ে যায়। তখন মাস্টার তার শরীরে জিনলির রক্ত দিয়ে দেয়। তখনই সে জিনলির মতো পাওয়ারফুল হয়ে যায় আর কয়েক ঘন্টার জন্য জিনলির রূপ ধারণ করে। এদিকে চুয়ান যখন ইমর্টাল ক্ল্যানে এসে সবার সঙ্গে লড়াই করছিল তখনই সেখানে জিনলি চলে আসে। জিনলি তাকে অনেক ঘৃণা করে, এমনকি সে তাকে আঘাত করে। চুয়ান তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এখানে ছিল না, সে আসতে দেরি করে ফেলেছে। এসব কিছু সে করেনি, কিন্তু জিনলি তার কোনো কথাই শোনে না। সে তাকে বারবার আঘাত করেই যাচ্ছিল। তাই শেষ পর্যন্ত চুয়ান এখন তাকে বলে ডিমনেরা সব ফিরে যাবে, আমি তোমার কাছে এবং ইমর্টাল ক্ল্যানের কাছে মাফ চাইছি। এজন্য জিনলি তাকে যেতে দেয়। কিছুক্ষণ পরে রাজসভা বসে। রাজা এবং বাকি সবাই আজকের ঘটনার জন্য জিনলিকেই দোষারোপ করে। রাজা তো জিনলির আত্মাকে নষ্টই করে দিতে চাইছিল, কিন্তু এখানে হং আর তার বান্ধবীর রিকোয়েস্টে রাজা এটা করেন না। তবে তিনি জিনলিকে শাস্তি হিসেবে ওয়েস্ট ল্যান্ড নামক একটা জায়গায় 7 দিনের জন্য থাকতে বলেন। জায়গাটা খুবই ভয়ঙ্কর, যেখানে তাকে 7 দিন সার্ভাইভ করতে হবে। এই বিষয়টা চুয়ানও জানতে পারে। তখন সে তো অনেক বেশি রেগে যায়। সে তার মন্ত্রীকে বলে এরপর থেকে আমার ডিসিশন ছাড়া যেন কেউ এই ধরনের কাজ আর কখনো না করে। চুয়ান এখন ওয়েস্ট ল্যান্ডে যাবে, এজন্য সে মন্ত্রীকে কিছুদিনের জন্য ডিমন ক্ল্যানের দায়িত্ব দিয়ে চলে যায়। এদিকে জিনলি আর হুয়ান পরীকে দেখি, তাদের দুজনকেই শাস্তি হিসেবে ওয়েস্টল্যান্ডে পাঠানো হয়েছিল, যেখানে অনেক ঝড় এবং বিপদের সম্মুখীন তাদেরকে হতে হয়। এরপরেও তারা লড়াই করে বেঁচেছিল। রাতে সেখানে চুয়ান আসে আর সে জিনলির সঙ্গে দেখা করে তাকে রিকোয়েস্ট করে বলে সে যেন শেষবারের মতো তাকে বিশ্বাস করে। কিন্তু জিনলি রেগে বলে আমি মরে যাব তবুও তোমাকে বিশ্বাস করব না। আমার মাস্টার ঠিকই বলেছিল, ডিমন এবং ইমর্টালেরা একদম আলাদা, তারা দুজন কখনোই এক হতে পারে না। চুয়ান তখন তাকে বলে ঠিক আছে, তুমি যখন চাও আমি মারা যাই তাহলে আমি মরেই যাব। এটা দেখে জিনলি আবার তাকে বাধা দেয়। তখন চুয়ান তাকে কিস করে দেয়। এরপরে জিনলি একটু শান্ত হলে সে তাকে বুঝিয়ে বলে যে সে যখন তাকে ভালোই বাসে তাহলে কেন বিশ্বাস করছে না তাকে। চুয়ান এখন তাকে পুরো ব্যাপারটা খুলে বলে আর এরপরে তাকে প্রমিস করে বলে এখন থেকে সে তার কাছে আর কোনো কথা লুকাবে না আর কখনোই তাকে ধোকা দিবে না। এটা শুনে জিনলি বলে ঠিক আছে, আমি তোমাকে শেষবারের মতো বিশ্বাস করলাম। এদিকে লুও আবারও সে আত্মা খাওয়া ডিমনের কাছে যায়। সে তার উপরে রেগে গিয়েছিল আর বলছিল তার প্ল্যান তো পুরোপুরি কাজই করলো না। ইমর্টাল ক্ল্যানকে সে এখনো পুরোপুরি ধ্বংসই করতে পারেনি। তার আগেই 2 দিনেই সেই ঔষধের কার্যকারিতা কেন শেষ হয়ে গেল। তখন সেই আত্মা খাওয়া ডিমন তাকে চিন্তা করতে বারণ করে আর ড্রাগন কিং এর রূপ নিয়ে নেয়। সে বলে কাজ শেষ হয়নি তো কি হয়েছে, এবার চল আমরা দুইজন একসাথে কাজটা শেষ করি। এটা দেখে লুও খুশি হয়ে যায়। এখন তারা দুজন মিলে ওয়েস্টল্যান্ডে যায়, যেখানে তাদের ডিমন ক্ল্যানের সেনাপতির সঙ্গে দেখা হয়। সেই চুয়ানের রূপধারী আত্মা খাওয়া ডিমন এখন তার উপরে এক ধরনের জাদু করে দেয়, যার ফলে সেনাপতি এখন বলছিল চুয়ান তার শত্রু, সে চুয়ানকে মেরে ফেলবে। এই ধরনের একটা জাদু করে তারা দুইজন সেই সেনাপতিকে পাঠিয়ে দেয়।
তখন সেই সেনাপতি ওয়েস্টল্যান্ডে থাকা চুয়ান এবং জিনলির সঙ্গে দেখা করে। সে চুয়ানের উপরে অ্যাটাক করে দিলে চুয়ান তার সঙ্গে লড়াই করে পারছিল না। সে অনেক অবাক হয়ে এটা ভাবছিল তার মাঝে এত বেশি পাওয়ার কিভাবে এলো। এখন সেই সেনাপতি তার সঙ্গে লড়াই করে ফেটে যায়। চুয়ানকে বাঁচানোর জন্য জিনলি সামনে এগিয়ে গেলে সে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয় আর ওখানেই জ্ঞান হারায়। চুয়ান এখন তাকে ওখানে থাকা বাড়িতে নিয়ে চলে যায়। সে সারা রাত তার সেবা করে, তাকে ঔষধ খাইয়ে দেয়। কিছুক্ষণ পরে জিনলির জ্ঞান ফিরে আসে, তবে তার কোনো উন্নতি হয় না। সে বুঝতে পারে যে সে মারা যাচ্ছে, তাই সে কান্না করতে করতে চুয়ানকে বলে সে যেন নিজের খেয়াল রাখে, সে আর কখনো তাকে ডিস্টার্ব করবে না, আর কারো বিরক্তির কারণও হবে না। এসব কিছু বলেই সে জ্ঞান হারিয়ে যায়। এখন তার শরীর মিলিয়ে যাবে, কিন্তু চুয়ান তখন বলে আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দিব না। সে নিজের ভেতরে থাকা ড্রাগন রূপ বের করে দেয়, যেটা বাড়ির চারিদিকে ঘোরাফেরা করতে থাকে আর জিনলির আত্মাকে প্রোটেক্ট করে, কোথাও যেতে দেয় না। একই সাথে সে নিজের হার্ট প্রোটেক্টিং ড্রাগন আইসটাও জিনলিকে দিয়ে দেয়। এ কারণে জিনলির শরীর নষ্ট না হলেও সে প্রায় আধমরা হয়ে যায়। তখনই সেখানে জিনলির বান্ধবী আসে আর জিনলির এমন অবস্থা দেখে ড্রাগন কিংকে বলে তাদের হাতে বেশি সময় নেই। জিনলির ভেতরে যেহেতু ইমর্টাল বোন নেই, তাকে বাঁচাতে হলে এক্ষুনি কাজ করতে হবে। এই ওয়েস্টল্যান্ডের শেষ মাথায় একটা অ্যাবাস আছে, সেখানে রিজয়নিং নামের একটা ফুল পাওয়া যায়। সেই ফুল ফোটাতে হলে এনশিয়েন্ট বিস্টের রক্তের প্রয়োজন, অর্থাৎ ড্রাগন কিং তার রক্তের মাধ্যমে এই ফুল ফোটাতে পারবে। এই ফুলের মাধ্যমে যদি জিনলিকে চিকিৎসা করা হয় তাহলে তাকে বাঁচানো সম্ভব। সে এখন তার কাছে থেকে ওই জায়গার নাম শুনে নেয়। জায়গাটির নাম ছিল গ্রেভ গোর। তখন সে নিজের ড্রাগন রূপ ধারণ করে আর তার পিঠে করে জিনলিকে নিয়ে সেই জায়গায় যেতে থাকে। এরপরে যখন তার ড্রাগন রূপ ক্লান্ত হয়ে যায়, তখন সে জিনলিকে পিঠে করে নিয়ে সেই গুহার ভেতরে দিয়ে হাঁটতে থাকে। এই সময় সে ক্লান্ত ছিল, অনেক আহত হচ্ছিল, তারপরেও সে থামে না। শেষ পর্যন্ত সে ওই জায়গায় পৌঁছে যায় এবং ওই ফুল খুঁজে পায়। এখন সে নিজের হাত কেটে ওই ফুলের ওপরে নিজের রক্ত ছিটিয়ে দেয়, যার ফলে সেই মূল্যবান ফুলটি ফুটে যায়। আর এই ফুল নিয়ে সে জিনলির মাঝে এটা মিলিয়ে দেয়। এরপরে সে আবারও জিনলিকে নিয়ে ওয়েস্টল্যান্ডে ফিরে যেতে থাকে। পথে সে আর হাঁটতে পারছিল না, তার অবস্থা এত বেশি খারাপ হয়ে যায় যে সে ওখানে পড়ে যায়। জ্ঞান হারানোর আগে সে জিনলিকে উদ্দেশ্য করে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি বেঁচে থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা বলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে জিনলিকে দেখতে পায় না। তার বান্ধবী জানায় জিনলি এখন ওই গ্রেভ গোরে গিয়েছে এটা দেখার জন্য যে সে আসলে কি করেছিল। এদিকে জিনলিকে দেখতে পায় সে ওই জায়গায় যায় যেখানে ডিমন কিং তাকে বাঁচিয়েছিল। ডিমন কিং এর রক্তাক্ত সেই ছুরি দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখনই তাকে খুঁজতে খুঁজতে চুয়ান সেখানে চলে যায়। চুয়ানকে দেখে সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সে অনেক ইমোশনাল হয়ে চুয়ানকে বলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে ড্রাগন কিং অনেক খুশি হয়ে যায়। সে এখন ড্রাগন কিং এর হাতের ক্ষত নিয়ে চিন্তা করছিল। তখন সে বলে কোনো ব্যাপার না, কিছু হয়নি আমার। তারা দুইজনেই এখন আবারও সেই ওয়েস্টল্যান্ডের বাড়িতে ফিরে যায়। চুয়ান এখন ইচ্ছে করে একটু বেশি অসুস্থ হওয়ার ভান করছিল, যেন জিনলি তাকে বেশি বেশি সেবা করে আর তার কাছাকাছি থাকতে পারে। এভাবে তাদের দুজনের দিন বেশ ভালোই কাটছিল। পরদিন জিনলির সঙ্গে তার মাস্টার দেখা করতে আসে। তার মাস্টার তার উপরে আবারও একটু রেগেছিল, কারণ সে আবারও চুয়ানকে ভরসা করে তার সঙ্গে থাকছে। জিনলি তখন তার মাস্টারকে বিষয়টা খুলে বলে। তখন তার মাস্টার বলে সে কি আসলেই বিশ্বাসযোগ্য। তার মাস্টার এখন তাকে একটা জড়িবুটি দেয় আর বলে এটা তার ডিমনিক ইথার সেন্স করতে সাহায্য করবে। এটার মাধ্যমে তুমি সত্যিটা চেক করতে পারো। এখন তুমি এটা ব্যবহার করবে কিনা তোমার ইচ্ছা। এটা বলে মাস্টার সেখানে থেকে চলে যায়। এরপরে জিনলি আবার চুয়ানের সঙ্গে দেখা করে মন খারাপ করে তাকে বলে ডিমনদের কারণে তাদের ইমর্টাল ব্যারিয়ারের ক্ষত হয়েছে, যার কারণে তারা এখন অনেক বিপদে আছে। এসব কিছু শুনে চুয়ান তাকে চিন্তা করতে বারণ করে। সে বলে আমি ডিমন ক্ল্যানে ফিরে যাচ্ছি, সেখানে গিয়ে সবকিছু ঠিক করার চেষ্টা করব। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। দূর থেকে লুয়া এসব কিছু শুনে ফেলে। তার তো আবার এটা ভেবে রাগ হচ্ছিল যে বারবার চুয়ান শুধুই ইমর্টাল ক্ল্যানকেই বাঁচাতে চায়। এজন্য সে এখন জিনলিকে দেখে একটা ডিমনিক অরা ছুড়ে দেয়। এটা দেখে জিনলি ওই অরাটাকে ফলো করে আর ফলো করে একটা গুহায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে জিনলির আসল স্পিরিট বডি দেখতে পায়, যেটা দেখে সে অনেক অবাক হয়ে ভাবতে থাকে এই বডি আসলেই ওয়েস্টল্যান্ডে আছে। তখনই সেখানে চুয়ান এবং লুয়োর কণ্ঠ পেয়ে সে লুকিয়ে পড়ে। চুয়ান এখানে লুয়োকে বলছিল সবকিছু আমাদের প্ল্যান মতোই আগাচ্ছে। ওই জিলিকে ব্যবহার করে দ্রুতই আমি ওই ইমর্টাল ক্ল্যানকে ধ্বংস করে দেব, আর এরপরে ওই জিলিকে মেরে আমার ভালোবাসার জিনলিকে আমি জাগাবো। এই সবকিছু শুনে জিনলি অনেক অবাক হয়ে যায় আর ওখানে থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই এটা আসলে চুয়ান ছিল না, বরং সেই আত্মা খেকো ডিমন ছিল যে লুয়োর সঙ্গে মিলে এসব কিছু করে। অন্যদিকে ডিমন ক্ল্যানে আসল চুয়ানকে দেখি। সে তো জিনলির সঙ্গে তার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাকে বিয়ে করার স্বপ্ন দেখছিল আর তার জন্য সবকিছু রেডি করছিল। এরপরে সে যখন জিনলির সঙ্গে দেখা করতে যায় আর তাকে ডিমন ক্ল্যানে নিয়ে যেতে চায়, তখন জিনলি তাকে জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছিল। চুয়ান বলে সে ডিমন ক্ল্যানেই ছিল আর তার একটা কাজ ছিল। জিনলি তখন মনে মনে ভাবছিল চুয়ান তাকে আবারও মিথ্যে বলছে। তবে সে এবার দেখতে চায় চুয়ান আসলে কি করবে। সে তাকে বুঝতে দেবে না যে সে সবকিছু জানে। সে এখন চুয়ানের সঙ্গে ডিমন ক্ল্যানে যেতে রাজি হয়ে যায়। তখন তো চুয়ান অনেক বেশি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এর পরের সিনেই দেখতে পাই চুয়ান জিনলিকে তার ডিমন ক্ল্যানে নিয়ে চলে যায়। সেখানে সবাই
সবাই তাকে অনেক সুন্দরভাবে স্বাগতম জানায়। তবে জিনলির কেন যেন এই সবকিছু ভালো লাগছিল না। সেই দিন রাতে চুয়ানের জন্য সে কিছু ড্রিঙ্কস নিয়ে যায় আর সে তাকে বলে চলুন আমরা দুজন একসঙ্গে ড্রিঙ্কস করি। এখন সেও চা পান করে এবং চুয়ানকেও 1 কাপ চা দেয়, কিন্তু এটা খাওয়া মাত্রই চুয়ান অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। সে তাকে বলে তুমি এটাতে কি মিশিয়েছো? জিনলি তখন অনেক রেগে বলে তুমি কি মনে করেছিলে আমার সঙ্গে ওপরে দিয়ে ভালো ব্যবহার করবে আর তোমার প্ল্যান আমি জানতেই পারবো না? তোমার কারণে এখন আমার ইমর্টাল ক্ল্যানের সবাই বিপদে পড়ে গিয়েছে। চিন্তা করো না, আমি শুধু তোমার ডিমনিক ইথার নিব, এরপরে আমার ডিমন ক্ল্যানকে বাঁচাবো। এটা বলেই সে মুখের সাহায্যে তার ভেতরে থাকা ডিমনিক ইথার নিয়ে নেয়। লুও সেখানে তাকে অ্যাটাক করতে আসলে হং চলে আসে। সে এখন তাকে বেঁধে ফেলে। চুয়ান এখন অনেক অবাক হয়ে তাকে বলে তুমি আসলে আমাকে এখনো বিশ্বাস করতে পারছো না? তোমার মনে আসলে আমার জন্য কতটুকু জায়গা আছে? এটা বলেই তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। হং এখন জিনলিকে বলে চুয়ানকে আঘাত করার জন্য, কিন্তু সে এটা করতে চাইছিল না। চুয়ান জিনলিকে বলছিল তুমি আসলেই কি আমাকে ভালোবাসো নাকি বাসো না? এদিকে হং এখন তার হাতে তরোয়াল ধরিয়ে তাকে আঘাত করতে বলে। লুও বারবার তাদেরকে বারণ করছিল যেন তারা চুয়ানকে আঘাত না করে। জিনলি তাকে আঘাত করতে চায় না, কিন্তু হং জোর করে তার বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। এটা করে জিনলির অনেক খারাপ লাগে, কিন্তু এর ফলে চুয়ানের ভেতরে থাকা আসল ডিমনিক ইথার বেরিয়ে আসে। সে আগের থেকে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় আর তাদেরকে বলতে থাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভেতরে থাকা ভালোবাসাকে ঘৃণায় পরিণত করার জন্য। আগামী 3 দিনের মধ্যে আমি পুরো ইমর্টাল ক্ল্যানকে ধ্বংস করে দিব। এখানেই সিন কাট হয়। এখন ছোট্ট একটা স্পন্সর রয়েছে, এটা হচ্ছে আমার নতুন বিজনেস পেজ ওর চয়েস। আমি যেহেতু তোমাদের মতোই চাইনিজ ড্রামা লাভার, সেই জায়গা থেকে আমি চায়না জুয়েলারি নিয়ে একটা বিজনেস শুরু করেছি। এখানে তোমরা সব রকম বাজেটের প্রোডাক্ট পেয়ে যাবে, এমনকি কালার গ্যারান্টি কোয়ালিটিফুল প্রোডাক্টগুলোও রয়েছে। তোমরা চাইলে সামনে ঈদের জন্য এখানে থেকে কেনাকাটা করতে পারো, আর কেনাকাটা না করলে অন্তত তোমাকে সাপোর্ট করার জন্য আমার ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টে ফলো দিয়ে রেখো। মাঝে মধ্যে এখানে আমার লাইভ এবং বিভিন্ন ভিডিও আসে, সেগুলোতে লাইক কমেন্ট করতে পারো। এতে করে তোমরা আমার সঙ্গে আরো ভালোভাবে যুক্ত হতে পারবে। পিন কমেন্টে আমি নাম মেনশন করে লিংক দিয়ে দিয়েছি। তো চলো এখন গল্প শুরু করা যাক। এরপরের সিনে আহত হংকে দেখি। সে কোনো মতে ডিমন ক্ল্যান থেকে বেরিয়ে এসেছিল। সেখানে তার সঙ্গে পরি হুয়ানের দেখা হয়। সে বলে জিনলি অনেক বিপদে আছে, ড্রাগন ডিমন তাকে একদম ঘৃণা করে, সে তাকে মেরে ফেলবে, তাকে বাঁচাতে যেতে হবে। আর ড্রাগন কিং 3 দিনের মধ্যেই ইমর্টাল ক্ল্যানে অ্যাটাক করবে, সে যেন জলদি গিয়ে এই খবরটা ইমর্টাল ক্ল্যানে পৌঁছে দেয়। হুয়ান পরি এখন তাকে জড়িয়ে ধরে আর এমন আহত অবস্থায় যেতে বারণ করে। আসলে সে হংকে ভালোবাসতো, কিন্তু হং তাকে একটুও পাত্তা দেয় না আর জিনলিকে বাঁচানোর জন্য চলে যায়। এটা দেখে তার অনেক হিংসে হয়। অন্যদিকে লুও এখন জিনলিকে বেঁধে অনেক বেশি টর্চার এবং মারধর করে। চুয়ান সেখানে আসে, সেও তাকে মারবে, তখনই একজন এসে জানায় হং তাদের ক্ল্যান থেকে পালাতে সক্ষম হয়েছে। তারা যদি দ্রুত অ্যাটাক না করে তাহলে ইমর্টাল ক্ল্যান বিষয়টা জেনে যাবে। চুয়ান এখন জিনলিকে বলে এবার খেলা শুরু হবে। লুও গিয়ে তার আহত সৈনিকদেরকে জাদু দিয়ে কিছু একটা করে, যার ফলে তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। এরপরে সে এখন ওই সৈনিকদেরকে বলে ইমর্টাল ক্ল্যানে গিয়ে অ্যাটাক করার জন্য। পরদিন চুয়ান জিনলিকে নিয়ে ইমর্টাল ক্ল্যানে চলে যায়। আশেপাশে অনেকে মরে পড়েছিল। তখন তো সে অনেক বেশি রেগে যায় আর চুয়ানকে বলে তুমি আমাকে যেই প্রমিস করেছিলে সেই সবকিছুই কি তাহলে মিথ্যে ছিল? তখনই সেখানে লুও আসে আর চুয়ানকে বলে আমরা জিতে গিয়েছি, মানে তারা এখন ইমর্টাল ক্ল্যানের রাজা হয়ে গিয়েছে। চুয়ান এখন পুরো ইমর্টাল ক্ল্যান দখল করে নেয়। তখনই হঠাৎ করে তাদের কয়েকজন সৈনিকেরা জম্বির মতো আচরণ করতে শুরু করে। তখন একজন ডিমন জানায় এরকম আরো কয়েকজন সৈনিক আছে যারা কিনা উন্মাদ হয়ে ডিমনদেরকে অ্যাটাক করছে। এগুলো দেখে তো চুয়ান একটু চিন্তায় পড়ে যায়। লুও তখন বলে এগুলো হয়তো ইমর্টালেরা আমাদের উপরে কোনো বিষ ছড়িয়েছে, কিন্তু লুও আসল কারণ জানতো। এজন্য এখন সে আত্মা খাওয়া ডিমনের সঙ্গে গিয়ে দেখা করে আর তার উপরে রেগে বলে তুমি তো আমাকে বলেছিলে ওই বিষ দিয়ে কোনো ক্ষতি হবে না, তাহলে ওইটার কারণে এখন আমাদের ডিমনেরা জম্বি হয়ে যাচ্ছে কেন? সেই ডিমন তাকে বলে প্রত্যেকটা ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া থাকে, আমি নিজেও একটা ডিমন, আমি কেন ইচ্ছে করে তাদেরকে ক্ষতি করব? লুও তখন রেগে তাকে আঘাত করে আর বলে এবার আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপরে কোনো সমস্যা করলে তোমাকে মেরে ফেলবো। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। তখন সেই আত্মা খাওয়া ডিমন বলতে থাকে তুমি খুবই বোকা, তোমার মাধ্যমে অলরেডি আমি চুয়ানের লাভ থ্রেড সংগ্রহ করে ফেলেছি। জিনলির প্রতি তার ভালোবাসা অনেক গভীর, আর এটার মাধ্যমে আমি পাওয়ারফুল হতে পারবো, আর এরপরে আমি ডিমন ক্ল্যান এবং ইমর্টাল ক্ল্যান দুইটাতেই রাজত্ব করব। এদিকে জিনলিকে অনেক আহত অবস্থায় পাথরের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। সে শুধু আফসোস করছিল, তার কারণে এই সব কিছু হয়েছে। তখন সেখানে চুয়ান আসে। চুয়ান তাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছে, তার জন্য সারপ্রাইজ আছে। জিনলি তাকে বলে সেদিন তোমার আসল মুখোশটা যেদিন দেখে ফেলেছিলাম ওয়েস্টল্যান্ডে জিনলির স্পিরিচুয়াল বডির সামনে, তুমি আর লুও মিলে যে প্ল্যান করেছিলে সেই সবকিছু যদি আগে আমি ইমর্টাল ক্ল্যানকে জানিয়ে দিতাম তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না।
তার এই কথা শুনে চুয়ান তাকে মারতে গেলে মারতে পারে না, তার বুকে ব্যথা করে। এজন্য সে এখন জিনলিকে নিয়ে ইমর্টাল ক্ল্যানের রাজসভায় চলে যায়। সেখানে সব ইমর্টালদেরকে সে শাস্তি দেয়। এগুলো দেখে জিনলি আত্মহত্যা করতে চাইলে হং সেখানে এসে তাকে বাধা দেয়। চুয়ান তখন তাকে আঘাত করে আর তার ভেতরে থেকে পাওয়ার নিয়ে টেস্ট করতে থাকে। জিনলি ওয়েস্টল্যান্ডের যে ব্যাপারটা বলেছিল এই সবকিছুর পেছনে কি ইমর্টাল রাজার হাত আছে কিনা, কিন্তু সে বুঝতে পারে এই সবকিছুতে ইমর্টাল রাজা অথবা হংয়ের কোনো হাত নেই। তার মানে এই সবকিছুর পেছনে ডিমন ক্ল্যানের কেউ জড়িত, কিন্তু সেটা কে তা তাকে খুঁজে বের করতে হবে। এজন্য সে আপাতত ইমর্টালদেরকে আর মারে না। জিনলিকে দায়িত্ব দেয় তাদের ডিমন ক্ল্যানের সব অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করার আর বাকি সব ইমর্টালদেরকে জেলে ভরে দেওয়ার। জিনলি এখন তার কথা মতো ওই ইমর্টালদের চিকিৎসা করতে গিয়ে দেখতে পায় তারা সবাই এক ধরনের বিষক্রিয়ায় আক্রান্ত। সেই বিষয়টা নিয়ে তার বান্ধবীর সঙ্গে ডিসকাস করছিল আর বলছিল বিষয়টা খুবই অদ্ভুত। এই পয়জনটা একটা ডিমনিক পয়জন আর স্পিরিচুয়াল ট্রেসের ভেতরে ডিমন রাজার অংশ আছে, কিন্তু সে কেন নিজেদের লোকদেরকে আঘাত করবে? তখনই সে সেই দিনের কথা মনে করে যেদিন সে গুহায় লু এবং চুয়ানকে একসঙ্গে দেখেছিল। ভালো করে মনে করে সে বুঝতে পারে সেই দিন চুয়ানের হাতে কোনো কাটা চিহ্ন ছিল না, কিন্তু আসল চুয়ানের হাতে তো ক্ষত চিহ্ন থাকার কথা। তখনই সে বুঝতে পারে ওইটা আসলে চুয়ান ছিল না, ওটা অন্য কেউ ছিল। তার মানে সে আবারও চুয়ানকে ভুল বুঝেছে। এদিকে চুয়ানের শরীরেও ওই একই বিষ আক্রান্ত করে ফেলে। সে যখন বিষক্রিয়ায় আক্রান্ত হতে শুরু করে তখনই সেখানে আত্মা খাওয়া ডিমন প্রকট হয়। সে আসলে চুয়ানের ভালোবাসার সুতাকে ব্যবহার করেছে। এখন চুয়ান সম্পূর্ণরূপে তার কন্ট্রোলে। ওই পয়জনের মাধ্যমে এখন সে চুয়ানের ভেতরে থাকা সমস্ত পাওয়ার শোষণ করে নিয়ে শক্তিশালী হয়ে যাবে। সে এখন তার ভেতরে থাকা পাওয়ারগুলো শুষতে শুরু করে। চুয়ান এখানে এতটা দুর্বল ছিল যে সে নিজেকে বাঁচাতেও পারছিল না। তখনই জিনলি সেখানে এসে তার এমন অবস্থা দেখতে পায়। সে ওই ডিমনকে মেরে ওখানে থেকে সরিয়ে দেয়। তারপর সে দেখতে পায় চুয়ানের শরীরে ওই ডিমনদের মতো একই রকম বিষ ছড়িয়ে পড়ছে। তখনই সেই আত্মা খেকো ডিমন আবারও সেখানে প্রকট হয়। সে আবারও চুয়ানকে অ্যাটাক করতে গেলে জিনলি তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু চুয়ান আবার তাকে বাঁচাতে গিয়ে নিজে তার খপ্পরে পড়ে যায়। সেই ডিমন আবারও তার পাওয়ার শুষে নিচ্ছিল আর তাকে বলছিল জিনলি চুয়ানকে এত বেশি ভালোবাসে। সেই দিন সে চুয়ানের রূপ নিয়ে তাকে ধোকা দিয়েছিল, তারপরে তো তার ঘৃণা করার কথা ছিল। যাই হোক, চুয়ানের তার প্রতি এই ভালোবাসার কারণে তারই লাভ হয়েছে। সে এখন তার সমস্ত পাওয়ার নিয়ে শক্তিশালী হয়ে যাবে এসব বলছিল আর তার পাওয়ার নিচ্ছিল। তখনই চুয়ান তার সমস্ত শক্তি ব্যবহার করে ওই আত্মা খেকো ডিমনকে আঘাত করে, যার ফলে সে ওখানে থেকে পালিয়ে যায়। কিন্তু চুয়ানের অবস্থা এখন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তার এমন অবস্থা দেখে জিনলি অনেক টেনশনে পড়ে যায়। সে বারবার তার কাছে মাফ চাইতে থাকে আর বলতে থাকে আমি তোমাকে আবারও ভুল বুঝেছি, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলেই সে তাকে কিস করে আর চুয়ানের ভেতরে থেকে সে যে অরা ছিনিয়ে নিয়েছিল সেটা তাকে ব্যাগ দিয়ে দেয়। এটা দেওয়ার ফলে চুয়ানের শরীর অনেকটা ঠিক হয়ে যায়। এরপরে জিনলি তাকে প্রাসাদে নিয়ে গিয়ে তার পাওয়ারের সাহায্যে পুরোপুরি সুস্থ করে দেয়। চুয়ান এখন তাকে বলে তুমি যে তখন বললে তুমি আমাকে ভালোবাসো আর সারা জীবন আমার সঙ্গেই থাকতে চাও, এটা কি সত্যি? তখন জিনলি বিষয়টাকে অস্বীকার করে আর সে বলে ওইটা তো আমি এমনি বলেছিলাম, কারণ আমার অনেক খারাপ লেগেছিল। ডিমন এবং ইমর্টালেরা কখনোই এক হতে পারবে না। চুয়ান বলে তাহলে কখন এক হতে পারবে? জিনলি জানায় তার স্বপ্ন হলো ডিমন এবং ইমর্টাল সবাই একসঙ্গে হাসি খুশি সুখে থাকবে, কিন্তু এটা কখনোই সম্ভব না আর তাদের এক হওয়াও সম্ভব না। চুয়ান তাকে বলে ঠিক আছে, যেহেতু আমাদের বিয়ের আয়োজন করা হয়েছে তাই আমাদের বিয়েটা আগে হয়ে যাক, তারপরে তোমাকে আমি মুক্ত করে দেব। জিনলি সেখানে থেকে চলে যাওয়ার পরে সে মনে মনে বলছিল একবার যদি সে তার আসল শত্রুকে ধরে মেরে ফেলতে পারে তারপরে সে জিনলিকে দেখিয়ে দেবে যে ডিমন এবং ইমর্টালেরাও একসঙ্গে বসবাস করতে পারে। এরপরে সে গিয়ে লুয়োর সঙ্গে দেখা করে। সে লুয়োকে একটা দলিল দেখায় যেখানে লেখা ছিল সে জিনলিকে বিয়ে করবে, বিয়ের আয়োজন করতে। এটা দেখে সে অনেক রেগে যায় আর বলে আমি এটাতে সহমত নই, আপনি কেন এই ইমর্টালকে বারবার বিয়ে করতে চান? এজন্যই কি আমরা স্বাধীন হয়েছিলাম? চুয়ান বলে সমস্যা ইমর্টালদের মধ্যে নয়, ডিমনদের মধ্যেও থাকতে পারে। চুয়ান তাকে তার উপরে হওয়া সেই অ্যাটাকের বিষয়ে খুলে বলে। তখন তো সে অনেক অবাক হয়ে যায়। এখন চুয়ান তাকে শান্ত হতে বলে আর বলে সে যেন তার এবং জিনলির বিয়ের প্রস্তুতি নেয়। এসব কিছু শুনে লুয়ো সেখানে থেকে যাওয়ার সময় মনে মনে বলছিল এরপরে সে যেটা করতে চলেছে সেজন্য তার ভাই যেন না পস্তায়। তাকে দেখে সন্দেহ হওয়াতে চুয়ানও মনে মনে বলছিল এবার যদি তার বোন লুয়ো ফিরে আসে তাহলে সে তাকে আবারও নিজের পরিবার হিসেবে গ্রহণ করে নেবে। লুয়ো এখন সেই আত্মা খাওয়া ডিমনের কাছে যায়। সে এখন তাকে মারার চেষ্টা করে কারণ সে চুয়ানকে মেরে ফেলার চেষ্টা করেছিল। সে আত্মা খাওয়া ডিমন এখন তাকে বলে ও মা, তুমি রাগ করেছো? তুমি কি এখনো এটা খেয়াল করোনি যে তোমার শিরাতেও আমি আমার বিষ ছড়িয়ে দিয়েছি? লুয়ো এটা খেয়াল করে তাকে অ্যাটাক করবে তখন সেই আত্মা খাওয়া ডিমন তার উপরে অ্যাটাক করে দেয় আর তার শরীরের ভেতরে প্রবেশ করে তাকে পুরো নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এদিকে হুয়ানপরি হংকে জড়িয়ে ধরে বসেছিল কারণ হং অসুস্থ ছিল। হংয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে তাকে দূরে থাকতে বলে। হুয়ানপরি তাকে নিজের মনের কথা জানায়, কিন্তু হং এটা একসেপ্ট করতে পারে না। সে তাকে বলে তুমি কি ভুলে গিয়েছো আমি তোমার মাস্টার আর তোমাকে আমি কত কিছু শিখিয়েছি, এখন
এসে তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো? এসব কিছু বলে যখন সে ওখানে থেকে চলে যেতে চায় তখনই হুয়ান পরি আত্মহত্যা করে ফেলে। এটা দেখে তার অনেক খারাপ লাগে। পরদিন চুয়ান আর জিনলির বিয়ের অনুষ্ঠান শুরু করা হয়। তারা দুইজন অনেক সুন্দরভাবে রেডি হয়। তখনই সেখানে লুও আসে। সে চুয়ানকে বলে হং তাদের উপরে অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছে, সে এখন কি করবে। জিনলি পরে বিয়ে করতে চায়, এটার ব্যবস্থা আগে করতে বলে, কিন্তু চুয়ান বলে আমাদের বিয়ের থেকে ইম্পর্টেন্ট এই মুহূর্তে আর কোনো কিছু নেই। সে লুওকে বলে আপাতত এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের বিয়ে শেষ হয়ে গেলে এই বিষয়টা দেখবো। লুও সেখানে থেকে চলে গেলে চুয়ান জিনলিকে বলে সে এখন আর আমাদের লুও নেই, তার চোখ খেয়াল করেছো? যাই হোক, এরপরে তাদের দুজনের বিয়ে সম্পূর্ণ হয়। তারা দুজন এখন হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায়। সেখানে কেউ ছিল না। লুও সেখানে যায় আর তাদেরকে বলে বেশ ভালোই তো ভালোবাসার মানুষ দুইজন বিয়ে করে নিলেন, কিন্তু আমার স্বপ্ন তো এখনো পূরণ হলো না। চুয়ান যখন বুঝতে পারে সে তাকে অ্যাটাক করবে তখনই সে লুওর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু চুয়ানের এই পাওয়ার লুও শুষে নিচ্ছিল। এটা দেখে জিনলিও তাকে হেল্প করে। জিনলির যেহেতু ইমর্টাল পাওয়ার, এই কারণে সে অনেক বেশি কষ্ট পায়। তখন লুও সেই ডিমনের ভেতরে থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। সে চুয়ানকে বলছিল আমাকে মাফ করে দিন, আমার কারণেই আজকে আপনার এই পরিস্থিতি হয়েছে, আমি চাই না আমার কারণে আপনার আর কোনো কষ্ট পেতে হোক। এটা বলেই সে আত্মহত্যা করে, কিন্তু চুয়ান তাকে নিজের বোন মনে করে, তাই সে অনেক বেশি কষ্ট পায়। লুও এখন কান্না করতে করতে বলে আমি আর আপনাকে কোনো বাধা দেব না, আমি না বুঝে যেসব ভুল করেছি সেজন্য আমাকে মাফ করে দিন। এটা বলেই সে ওখানে মারা যায়। এর পরের সিনে দেখতে পাই চুয়ান তার বোনের কবরের সামনে তার হাতিয়ারগুলো ঝুলিয়ে রেখেছে তার সম্মান করার জন্য। সে তাকে শহীদি মর্যাদা দিয়েছে। জিনলিও সেখানে এসে তার বোনের নামে ফুল দেয়। এর পরের সিনে দেখি চুয়ান এখন ডিমন এবং ইমর্টালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। সে এখন ঘোষণা করে ইমর্টাল ক্ল্যানের সার্ন আর্টিফেক্ট ডিমন ক্ল্যান এবং ইমর্টাল ক্ল্যান দুইজনই ব্যবহার করতে পারবে। এমনকি ইমর্টাল এবং ডিমনেরা এখন থেকে সমান অধিকার পাবে, তারা একে অন্যকে বিয়েও করতে পারবে। আর যেসব ইমর্টালদেরকে সে কয়েদি বানিয়েছিল, কিন্তু তারা যেহেতু ইমর্টাল ক্ল্যানের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, তাই এখন থেকে সেও তার রাজসভায় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেই কাজ করবে। তার এই ঘোষণা এবং সিদ্ধান্তে সেখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। বিশেষ করে জিনলি তো খুব বেশি খুশি হয়ে যায়, আর তাদের আনন্দ দেখে চুয়ানেরও খুবই ভালো লাগে। বাহিরে গিয়ে জিনলি চুয়ানকে জড়িয়ে ধরে, সে অনেক খুশি হয়ে যায় আর চুয়ানকে এই সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। পরদিন সকালে হং আর আগের ইমর্টাল রাজা সান আর্টিফেক্টের কাছে গিয়ে বুঝতে পারে ডিমন রাজা এখন এই সবকিছুকেই কন্ট্রোল করে নিয়েছে। কিন্তু এটা এই রাজার একদমই সহ্য হচ্ছিল না। সে চাইছিল এই সান আর্টিফেক্ট নষ্ট করে দিতে, যেটা শুনে হং অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এটা করলে তো মানুষদের অনেক বেশি অসুবিধা হবে। তবে সে রাজার উপরে কোনো কথাও বলতে পারে না। রাজা যখন এটা নষ্ট করতে যায় তখনই সেখানে চুয়ান এসে তাকে বাধা দেয়। জিনলিও আসে আর তার মাস্টারকে বলে ওই রাজার সঙ্গ না দিতে। সে কি চায় না ডিমন এবং ইমর্টালেরা শান্তিতে থাকুক। ইমর্টাল রাজা তখন হংকে বলে সে যেন তাকে সাহায্য করে। হং তখন না পেরে রাজাকে সাহায্য করছিল। তাদের দুজনের মধ্যে অ্যাটাক চলছিল। ইমর্টাল রাজা সেই আর্টিফেক্ট নষ্ট করার চেষ্টা করছিল আর চুয়ানেরটাকে বাঁচানোর। তখন ইমর্টাল রাজা ইচ্ছে করে হংকে এই আর্টিফেক্টের ভেতরে ঠেলে দেয়, যার ফলে সেই আর্টিফেক্ট নষ্ট হয়ে যায় আর একই সাথে এর ভেতরে হংও বন্দী হয়ে যায়। ইমর্টাল রাজা এখন চুয়ানকে বলে যেটা আমি পাবো না সেটা কাউকে পেতে দেব না। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। সান আর্টিফেক্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে পুরো পৃথিবীতে অন্ধকার নেমে এসেছিল। শুধুমাত্র ইমর্টাল আর ডিমন ক্ল্যানেই নয়, বরং মানুষের পৃথিবীতেও অন্ধকার নেমে এসেছে। এখন তারা ওই আর্টিফেক্টকে ঠিক করার জন্য এটার গ্লোয়িং একটা অংশ আছে যেটাকে খোঁজার জন্য পৃথিবীতে যায়। এটার গ্লো অনুসরণ করতে করতে তারা একটা প্রাসাদের সামনে আসে। সেখানে দিয়ে যাওয়া মেয়েগুলো আলোচনা করছিল ভেতরে একটা ছেলে আছে, তার গলায় কি একটা অদ্ভুত জিনিস ঝুলানো আর এটা জলজল করছে। এটা শুনে জিনলি যখন ভেতরে যায় তখন একটা ছেলের গলায় সেটা দেখতে পায়। আর এই ছেলেটি আর কেউ নয়, বরং তার মাস্টার ছিল। কিন্তু এখানে তার মাস্টার একদম অন্যরকম ক্যারেক্টারে ছিল। সে একটু লুচ্চু টাইপের ছিল। তার গলায় সেই জিনিসটাই ঝোলানো ছিল যেটার মাধ্যমে তারা আর্টিফেক্ট ঠিক করতে পারবে। এখন সে জিনলিকে জোর করে কিস করতে যায়, তখন সে চিৎকার দিয়ে উঠলে সেখানে চুয়ান চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। বাইরে এসে তারা দুজনে এখন তাকে বোঝায় যে তার কাছে লকেটে যে আর্টিফেক্ট আছে এটার মাধ্যমে পুরো পৃথিবীর মানুষদের উপকার হবে, সে যেন তাকে এটা দিয়ে দেয়। তখন সে বলে আসলে এটা এতটা গুরুত্বপূর্ণ, তাহলে আমাকে 2000 স্বর্ণ মুদ্রা দিতে হবে, না হলে এটা দিব না। এটা শুনে তো তারা অনেক অবাক হয়ে যায়, কারণ তাদের কাছে তো এত টাকা নেই। আসলে হংয়ের আগের কোনো কিছুই মনে ছিল না, সে এখানে নতুন একজন মানুষ ছিল, তাই সে এখানে বিনা পয়সায় একদমই উপকার করতে চায় না। তবে তাদের রিকোয়েস্টে সে 1000 স্বর্ণমুদ্রা কমিয়ে দেয় আর বলে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে আসতে পারলেই এসো, এটা বলে তাদেরকে বের করে দেয়। তখন তো জিনলি অনেক চিন্তায় পড়ে যায় যে তারা এত টাকা কোথায় থেকে নিয়ে আসবে। এমন সময় সেখানে থাকা পাথর দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। পরদিন সকালে সে আর চুয়ান মিলে 1000 স্বর্ণমুদ্রার সমমানের স্বর্ণের বার নিয়ে যায় হংয়ের কাছে। এটা দেখে তো হং অনেক বেশি খুশি হয়ে যায়।
সে এখন তাদের কাছে জানতে চায় এত টাকা তারা কোথায় থেকে পেল। কথায় কথায় সেই স্বর্ণমুদ্রাগুলোর আসল রূপ বেরিয়ে আসে। যেহেতু জিনলি তার জাদু ব্যবহার করে এগুলোকে স্বর্ণমুদ্রা বানিয়েছিল, যার কারণে এই পাথর আবার পাথরেই পরিণত হয়ে যায়। হং যেন এটা দেখতে না পায়, এজন্য চুয়ান এখন তাকে পাশে টেনে কথা বলতে শুরু করে। তুমি যদি চাও তোমাকে 100 স্বর্ণমুদ্রা আরো বাড়িয়ে দেব। তাদের এসব কথা হতে হতে জিনলি আবারও সেই পাথরগুলোকে স্বর্ণমুদ্রা বানাচ্ছিল। হং আবার এই জিনিসটা দেখে ফেলে। তখন তো সে বেজার হওয়ার বদলে খুশি হয়ে যায়। সে তাকে বলে, তুমি যেহেতু আমাকে মাস্টার বলে ডেকেছো, তাহলে এখন থেকে তুমি আমার শিষ্য হয়ে যাও। তোমার জাদুর মাধ্যমে পাথরকেও স্বর্ণ বানাতে পারো, তাহলে তো আমি বড়লোক হয়ে যাব। এই নাও, তোমাকে আমি এটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমার যখনই স্বর্ণের প্রয়োজন হবে এখন থেকে তোমার কাছে থেকে নেব। তখন তো তারা দুইজন ওইটা নিয়ে সেখানে থেকে চলে যায়। এরপরে তারা দুইজন নিজেদের পাওয়ার ব্যবহার করে এটাকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু এটা করতে গিয়ে তারা এই লকেটের ভেতরে ঢুকে যায় আর একটা ভ্রমের জগতে চলে যায়। সেখানে চুয়ানের সঙ্গে একটা এনশিয়েন্ট ড্রাগনের দেখা হয়। কয়েক হাজার বছর আগে এই সান আর্টিফ্যাক্ট বানানোর জন্য এই ড্রাগনটি তার একটা চোখ দিয়ে দিয়েছিল। সেটার মাধ্যমেই সান আর্টিফ্যাক্ট চলতো, কিন্তু সেটা এখন নষ্ট হয়ে গিয়েছে। চুয়ান জানতে চায় এটাকে কিভাবে ঠিক করা যাবে, সে এটা ঠিক করবে। তখন সেই ড্রাগন বলে, তোমার কি মনে হয় এটা এতটা সহজ? ডিমন এবং ইমর্টাল ওয়ার্ল্ডকে তুমি একত্র করতে চাইছো, অথচ জিনলিকে তুমি বাঁচিয়ে রেখেছো। তাহলে এটা কিভাবে সম্ভব? তাকে তুমি মেরে ফেলো, তাকে মেরে ফেললে একমাত্র এটা সম্ভব। জিনলি তখন তার সামনে এসে দাঁড়ায়। সে তখন ড্রাগনকে বলে সে কখনোই এটা করবে না। তখন সেই ড্রাগন তার উপরে একটা জাদু করে দেয় আর বলে, তাহলে আমি তোমাকে সাহায্য করছি। এখন সে তাকে সাহায্য করছিল জিনলিকে মারার জন্য, কিন্তু তারপরেও ড্রাগন কিং তাকে মারে না। সে উল্টো নিজের বুকেই সেই চাকুটা চালিয়ে দেয়। তখনই সে ওই লকেটের ভেতরে থেকে বেরিয়ে আসে, আর ওই লকেটের ভেতরে থেকে একটা গোল্ডেন লেখা ভেসে ওঠে, যেখানে লেখা ছিল ড্রাগন অ্যানসেস্টর ফিরে এসেছে সেই আর্টিফ্যাক্টের সঙ্গে। এটা শুনে তারা তেমন কিছু বুঝতে পারে না, এজন্য তারা সার্পেন্ট টেম্পলে যায়। কারণ সেই ভ্রমের জগতে ড্রাগন রাজা এই জায়গাটাকেই দেখেছিল, এজন্য তার মনে হচ্ছিল এখানে গেলেই সে এটা সমাধান খুঁজে পাবে। এটা দেখে তার মনে পড়ে ড্রাগন রাজা তাকে বলেছিল জিনলির জন্মই হয়েছে তাকে মারার জন্য। এখন সে যদি জিনলিকে উল্টো মারে তাহলে তাকে অনেক কিছু ফেস করতে হবে। এখন তারা সেই টেম্পলে চলে তো গিয়েছিল, কিন্তু এটার দরজা বন্ধ ছিল। জিনলি তখন বলে, আমি মানুষদের মতো করে এটার দরজা খুলবো, শুধু আমাকে দেখতে থাকো। এটা বলে সে এখন তাকে নিয়ে হংয়ের কাছে চলে যায়। সে এখন হংকে রিকোয়েস্ট করে বলে সে যেন তাদেরকে এই তালার চাবি বানিয়ে দেয়। তখন হং তার সঙ্গে আবারও লুচুমি করতে শুরু করে দেয়। সে তাকে বলে, তোমাকে পেয়ে আমার কি যে ভালো লাগছে, আমার এতক্ষণ একটুও ভালো লাগছিল না। যাই হোক, একটা চাবি বানাতে আমার 50টা স্বর্ণমুদ্রা লাগবে। এটা শুনে তো তারা দুইজনে অনেক অবাক হয়ে যায়। জিনলি এটাতে আপত্তি জানালে সে আবারও তার কাছাকাছি গিয়ে তাকে বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা ম্যাজিক শিখিয়ে দাও। তাকে এত কাছাকাছি যেতে দেখে চুয়ানের অনেক হিংসে হয়, তাই সে তাকে নিজের কাছে থাকা মূল্যবান আংটিটা দিয়ে দেয়। এটা নিয়ে হুয়ান তাদেরকে চাবি বানিয়ে দেয়। তখন সেই চাবির সাহায্যে তারা টেম্পলের দরজা খুলে ফেলে। এটার ভেতরে অনেক বেশি অন্ধকার ছিল, আর সেই লকেটটা এর ভেতরে যাওয়া মাত্রই গ্লো করতে শুরু করেছে। সেখানে আশেপাশে মরা কঙ্কাল দেখে তো জিনলির অনেক ভয় লাগছিল। তখনই হঠাৎ সেই লকেটটা সেখানে ড্রাগন অ্যানসেস্টরকে চিনে ফেলে, কিন্তু তারা এটা দেখে অবাক হয় ড্রাগন অ্যানসেস্টর আর কেউ নয় বরং হং ছিল। তারা দুইজন এখন যখন তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে ড্রাগন অ্যানসেস্টর হলো, তখন সে তাদেরকে বানিয়ে বানিয়ে কাহিনী শোনাতে শুরু করে যে সে একদিন ড্রাগনকে এভাবে এভাবে মেরেছিল, আর তারপরেই সে হয়ে গেছে ড্রাগন অ্যানসেস্টর। সে আবার তাদেরকে ড্রাগন যোদ্ধার লিস্টগুলোও দেখাচ্ছিল, মানে পুরো একটা জোকারই লাগছিল এখানে। জিনলি ভাবছিল তার মাস্টার ছিল একটা যুদ্ধের রাজা, আর সে কিভাবে এত জোকার টাইপস হয়ে গেল। আর চুয়ান তো তার এসব বকবক শুনে একদম বিরক্তই হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারে তার ভেতরে থেকে তারা কিছুই বের করতে পারবে না, সে আসলে একটা গাধা। যাই হোক, পরদিন সেই আর্টিফ্যাক্টের মধ্যে থেকে তারা আরেকটা বার্তা পায়। সেখানে লেখা উঠেছিল জিনলির সঙ্গে যার ভাগ্য জড়িত তার সঙ্গে দেখা করতে, তাহলে তারা পরবর্তী স্টেপ খুঁজে পাবে। জিনলি মনে করছিল তার সঙ্গে হয়তো হংয়ের মিলিত হতে হবে, কিন্তু চুয়ান এই বিষয়টা একদমই অ্যালাউ করতে চায় না। এদিকে সেই হংকে দেখানো হয়, তার মনে হচ্ছিল জিনলিকে সে হয়তো পছন্দ করে। এই বিষয়টা যখন সে তার বাবার সঙ্গে শেয়ার করে, তার বাবা তাকে বলে, কোনো ব্যাপার না, তুমি তাকে আমাদের বাড়িতে ইনভাইট করো। তখন সে বলে, কিন্তু সে তো আমার নয়, অলরেডি সে অন্য একজনকে পছন্দ করে। তখন তার বাবা তাকে চিন্তা করতে বারণ করে আর বলে, তুমি আমার ছেলে, তোমার জন্য আমি সবকিছু করতে পারবো, তুমি শুধু তাকে ডেকে নিয়ে আসো। এটা বলেই তিনি ওখানে থেকে চলে যাচ্ছিলেন। তখনই আমরা দেখতে পাই এটা আসলে ইমর্টাল রাজা ছিল, যে কিনা তার বাবার রূপ ধারণ করে তাকে ডিস্ট্রাক্ট করছিল আর বলছিল এবার জিনলি তার আসল অস্ত্র হিসেবে কাজ করবে। এদিকে জিনলি যখন জানতে পারে হং তাকে দাওয়াত দিয়েছে আজকে রাতে, এটা শুনে তো চুয়ান অনেক রেগে যায়। সে তাকে যেতে দিতে চাইছিল না, কিন্তু জিনলি বলে সেখানে গেলে আমাদের লাভ হতে পারে। এই জন্য রাতে তারা দুজন হংয়ের প্রাসাদে চলে যায়। কিন্তু চুয়ান জিনলিকে বাহিরে রেখে প্রথমে হংয়ের সঙ্গে গিয়ে দেখা করে। হং তো জিনলিকে প্রপোজ করার জন্য একদম প্রস্তুতি নিয়ে ফেলেছিল, কিন্তু পিছনে ফিরে দেখে এটা তো চুয়ান। তখন সে তাকে ইগনোর করে জিনলির কাছে যেতে চাইলে চুয়ান তাকে বাধা দেয় আর বলে, ওর সঙ্গে পরে দেখা করো, প্রথমে আমার সঙ্গে ফ্রেন্ডশিপের প্রমিস করো। এটা বলে সে এখন তার সঙ্গে ফ্রেন্ডশিপের প্রমিস করে আর বলে জীবনে এবং মরণে তারা দুইজন একে অন্যের ভাই ভাই।
এটা বলে তারা সৃষ্টিকর্তার সামনে প্রমিস করে। এরপরে তার হাত থেকে বাঁচার জন্য হং দৌড়ে যখন বাহিরে বেরিয়ে যায় তখনই তার কোনো একটা সমস্যা হয় আর চারিদিকে গোল্ডেন ব্যারিয়ারের সৃষ্টি হয়। এই ব্যারিয়ার ভেদ করে চুয়ান বের হতে পারছিল না। তখনই সেখানে ইমর্টাল রাজা চলে আসে। সে জিনলির গলায় তরোয়াল ধরেছিল আর চুয়ানকে ব্ল্যাকমেইল করছিল। সে বলে আমি 300 বছর ধরে অপেক্ষা করছি, তার ভেতরে জিনলির ইমর্টাল বোন আছে যেটা কিছু ঘন্টার মধ্যেই পেকে যাবে, তারপরে সেই হাড় আমি নিয়ে নেব আর এটা জিনলির ভেতরে দিলেই সে হয়ে যাবে তোমার শত্রু, তোমাকে মেরে ফেলবে আর আমার পথের কাঁটাও সরে যাবে, তখন আমি আবারও ইমর্টাল রাজা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো। এটা বলে সে জিনলিকে আঘাত করে। চুয়ান তাকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল, ব্যারিয়ার ভাঙার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। জিনলিও সেই ব্যারিয়ার ভাঙতে পারে না, তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। ইমর্টাল রাজা এখন খুশির হাসি হাসে কারণ সে এখন জিনলিকে মেরে ফেলতে চলেছিল। সেখানে থাকা হং এর আগের সবকিছু হঠাৎ করেই মনে পড়ে যায়। সে আবারও যুদ্ধের রাজায় পরিণত হয়। এখন সে ইমর্টাল রাজাকে বলে আপনাকে আমি অনেক বিশ্বাস করেছি কিন্তু এখন আর আপনাকে আমি বিশ্বাস করব না, এখন থেকে আমি আমার মনের কথা শুনবো। আপনি নিজের ক্ষমতার লোভে স্বার্থপর হয়ে গিয়েছেন কিন্তু এখন আর আমি এটা হতে দিব না। এটা বলেই সে তার কাছে থাকা সেই ডিমন অ্যানসেস্টরস চুয়ানকে দিয়ে দেয় আর এরপরে বলে একটু আগে তার যখন মাথা ঘুরিয়েছিল তখন সে দেখতে পেয়েছে আদিকালের ডিমন রাজা চুয়ান রূপেই জন্মগ্রহণ করেছে আর সেই হলো ড্রাগন ডিমন অ্যানসেস্টরস। সেজন্য এই আর্টিফ্যাক্ট ঠিক করার জন্য চুয়ানকে নিজের 2 চোখের আলো দিয়ে দিতে হবে, তাহলেই একমাত্র এই আর্টিফ্যাক্ট পুনরায় ঠিক করা সম্ভব। তার এই কথা শুনে চুয়ান বলে এই পৃথিবীর মানুষদেরকে বাঁচানোর জন্য এবং তাদের ভালোর জন্য যদি নিজের চোখ দিয়ে দিতে হয় তাতেও আমি রাজি। এটা বলেই সে নিজের চোখ বিসর্জন দিয়ে দেয় যার ফলে সে অন্ধ হয়ে যায় আর সেই আর্টিফ্যাক্ট ঠিক হয়ে যায়। এগুলো দেখে ইমর্টাল রাজা তো এটা বিশ্বাসই করতে পারছিল না, তখন সে রেগে ওখানে থেকে চলে যায়। ডিমন রাজা এখন ওই অন্ধ চোখ নিয়েই জিলির কাছে যায়। তারা দুজনই একে অন্যকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করতে থাকে। যেহেতু এখন সেই সান আর্টিফ্যাক্ট ঠিক হয়ে গিয়েছিল সে কারণে আবারও চারিদিকে আলো ফিরে আসে। এটা দেখে এখন ইমর্টাল এবং ডিমনেরা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। হংও অনেক খুশি হয়ে যায় আর সেখানে থেকে চলে যায়। চুয়ান এখন তার চোখে পট্টি বেঁধে সেখানে আসে। সে বলে এখন তো আমি অন্ধ হয়ে গিয়েছি, তুমি কি এখন আর আমাকে আগের মতো ভালোবাসবে, একসেপ্ট করবে আমাকে? জিনলি তখন রাজি হয়ে যায় কারণ সে তো তাকে অনেক ভালোবাসে। তখন তারা দুজনই একে অন্যকে জড়িয়ে ধরে। এদিকে ইমর্টাল রাজাকে অনুসরণ করার একমাত্র হংই বেঁচে ছিল কিন্তু সেও এখন সেই ইমর্টাল রাজাকে বিদায় জানিয়ে দেয় আর বলে সে এখন থেকে আর তাকে অনুসরণ করবে না, সে এখন চুয়ানকেই অনুসরণ করবে। এটা বলেই ওখানে থেকে চলে যায়। তখন তো ইমর্টাল রাজা ভীষণ রেগে যায়। এদিকে জিনলি আর চুয়ান যখন অনেক ভালো একটা সময় কাটাচ্ছিল তখনই সেখানে তার বান্ধবী এসে তাকে জানায় ইমর্টাল রাজা তাদের উপরে অনেক রেগে গিয়েছে। এখন তো তার ডান হাত হং ও তার সাথ ছেড়ে দিয়েছে, এজন্য ইমর্টাল রাজা এখন তাদের দুজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু ইমর্টাল রাজা আসলে অনেক বেশি শক্তিশালী, একমাত্র জিনলির ইমর্টাল শরীরই পারে তাকে বাধা দিতে। এদিকে হংকে দেখতে পাই সে এখন ওই গুহায় যায় জিনলির ইমর্টাল বডির কাছে। সে তার কথা মনে করে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় কারণ সে জিনলিকে তার শিষ্য হিসেবে অনেক বেশি ভালোবাসত কিন্তু 300 বছর আগে সে চুয়ানকে ভুল বুঝেছিল আর তাদের কারণেই এই সবকিছু শুরু হয়েছিল। তাই সে এবার চায় এই সবকিছু যেন শেষ হয়ে যায়। সে এখন জিনলির কাছে থেকে বিদায় নেয় কারণ সে এখন এই সবকিছুর একটা পরিণতি দেখতে চায়, শেষ দেখতে চায়। তখনই সেখানে জিলি চলে আসে। সে এখন তার মাস্টারকে বলে আমি জিনলির ইমর্টাল বোন নিতে রাজি আছি, ইমর্টাল রাজার সঙ্গে লড়াই করার জন্য আমার এটা প্রয়োজন, আপনি আমাকে এটা দিন। তখন তার মাস্টার ওখানে থাকা জিনলির ইমর্টাল স্পিরিট বডিটা উদ্ধার করে নেয়। এরপরে সে এটা জিলির মাঝে দিতে থাকে আর তাকে বলতে থাকে তুমি হলে আমার সবচেয়ে প্রিয় শিষ্য, তোমাকে আমি কিভাবে একা লড়াই করতে যেতে দিব। এই স্পিরিট বডির ইমর্টাল হাড়ের সঙ্গে আমার শক্তিও আমি মিশিয়ে দিচ্ছি যেন তুমি ওই রাজার সঙ্গে মোকাবেলা করতে পারো। এটা বলেই সে নিজের জীবনের বিনিময়ে ওই হাড়কে অনেক বেশি শক্তিশালী করে তোলে। জিনলি তো তার মাস্টারকে হারিয়ে অনেক বেশি কান্না করতে থাকে আর এরপরে সেই ইমর্টাল বোন একসেপ্ট করে নেয়। এদিকে ততক্ষণে ইমর্টাল মাস্টার চুয়ানের সঙ্গে লড়াই করার জন্য চলে এসেছিল। সে তাকে হুমকি দিয়ে বলছিল এখনো যেন সে স্যারেন্ডার করে নেয়, নয়তো সে মারা পড়বে। সেখানে জিনলিও চলে আসে। তারা দুইজন সাহসিকতার সঙ্গে তার চ্যালেঞ্জ একসেপ্ট করে। সে বলে আমরাও চাই না আপনার মতো স্বার্থপর একজন শাসক, আমরা শান্তি চাই, আর এতে যদি আমাদের দুজনের প্রাণও চলে যায় তারপরেও আমাদের কোনো আফসোস হবে না। এখন তারা দুইজনই একে অন্যের সঙ্গে লড়াই করতে শুরু করে। তারা দুইজন মিলে ইমর্টাল রাজাকে হারানোর চেষ্টা করছিল। এরপরে তারা দুইজন নিজের সমস্ত শক্তি লাগিয়ে দেয় আর ইমর্টাল রাজাকে মেরে ফেলে। ফলে তারা দুইজন মিলেই এই যুদ্ধটা জিতে যায়। এখন তারা দুইজন অনেক বেশি খুশি হয়ে যায় আর একে অন্যকে জড়িয়ে ধরে। এখানে তাদের ভালোবাসার আগের সব মুহূর্তগুলো একটু করে দেখানো হয়, সেই স্মৃতিগুলোকে মনে করানো হয়। আর এর পরের সিনে দেখানো হয় তারা দুইজন পৃথিবীতে একটা সুন্দর বাড়ি নিয়েছে আর দুইজন একসঙ্গে সুখে শান্তিতে আছে। এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই ড্রামার কাহিনী তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এমনই আরো সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেল, ফেসবুক পেজ এবং আমার বিজনেস পেজ ওর চয়েসে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। আর কমেন্টে জানিও কে কে আমার ওর চয়েস পেজ ফলো করেছো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।